Okay, hello everyone. Today we will talk about the main memory allocation methods. So previously আমরা already different allocation methods নিয়ে স্টাডি করেছি. For example, contiguous allocation methods আমরা দেখেছি and non-contiguous allocation methods আমরা দেখেছি previously যখন আমরা ফাইল সিস্টেম নিয়ে স্টাডি করেছিলাম. সো নাও আমরা হচ্ছে যখন মেইন মেমোরি অর র্যামের ক্ষেত্রে যখন আমরা অ্যালোকেশন মেথড নিয়ে স্টাডি করব, আমরা মেইনলি হচ্ছে পেজিং নিয়ে স্টাডি করব. ওকে, সো পেজিং কি? পেজিং ইজ বেসিক্যালি আ টাইপ অফ নন কন্টিজিউয়াস অ্যালোকেশন মেথড. সো এইটা নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? ওকে, সো পেজিংয়ের বেসিক্যালি এখানে পেজিংয়ের রিলেটেড কিছু বেসিক্স এখানে ডিসকাস করা হয়েছে. সো পেজিংয়ের মেইন অ্যাডভান্টেজটা কি? মেইন অ্যাডভান্টেজ হচ্ছে ইট ক্যান অ্যাভয়েড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে? সো তার মানে হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে আমাদের পেজিংয়ে হয় না. ওকে, সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা কী যেন ছিল? সো এটা যদি আমরা একটু রিকল করি, সেটা হচ্ছে যে ধরেন এটা যদি আমার হচ্ছে একটা মেমোরি হয়. সো এই মেমোরিতে ধরেন মাল্টিপল আমরা হচ্ছে মাল্টিপল ডেটা ব্লকে হচ্ছে আমরা যদি ডিভাইড করি, দেন সাপোজ এই মেমোরিটার সাইজ হচ্ছে সাপোজ 0 to 31, দ্যাট মিনস হচ্ছে ইন টোটাল 32 বাইটস. এখন এর মধ্যে সাপোজ এখানে হচ্ছে এই পার্টিকুলার ব্লকটা অকুপাইড, এইটা অকুপাইড অ্যান্ড এইটা অকুপাইড. ধরেন ইন টোটাল এই 32 থেকে হচ্ছে ধরেন সাপোজ ইন টোটাল 24 বাইট হচ্ছে অকুপাইড, ঠিক আছে? সো 24 বাইট যদি অকুপাইড হয়ে থাকে, দ্যাট মিন্স আমাদের কতটুকু ফ্রি আছে? ফ্রি আছে হচ্ছে আমাদের ইন টোটাল 8 বাইটস আমাদের হচ্ছে ফ্রি আছে. দ্যাট মিন্স 8 বাইটের কোনো কিছু বা কোনো ডেটা যদি হচ্ছে আমার সিস্টেমে এসে যদি অ্যালোকেশন চাই, মেমোরি অ্যালোকেশন চাই, ইন দ্যাট কেস আমার মেমোরিতে তো 8 বাইট রয়েছে, তাহলে আমার এইটা অ্যালোকেশন দিতে পারার কথা, রাইট? সো বাট প্রবলেম ইজ, এইখানে যদি খেয়াল করেন, সাপোজ এই জায়গাটায় হচ্ছে আপনার 4 বাইট আছে, এই জায়গাটায় হচ্ছে 4 বাইট আছে, তাই না? সো কন্টিনিউয়াস অ্যালোকেশন মেথডের ক্ষেত্রে যেটা হয়, আপনাকে অ্যালোকেশনটা কন্টিনিউয়াসলি দেওয়া লাগে. বাট এখানে খেয়াল করতেছেন এইটা এবং এইটা, এই দুইটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াসলি, মানে কন্টিনিউয়াসভাবে বা পাশাপাশি নাই, তাই না? সো পাশাপাশি বা সাইড বাই সাইড না থাকার কারণে আমরা কিন্তু চাইলেও টোটাল 8 বাইটের যদি কোনো ডেটা আসে, তাহলে কিন্তু আমরা কন্টিনিউয়াস অ্যালোকেশন দিতে পারবো না. এই যে আমার কাছে এনাফ স্পেস আছে, বাট আমি কি করতে পারতেছি না, আমি অ্যালোকেশন দিতে পারতেছি না. সো এইটাকেই বলতেছে আমরা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, যেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যালোকেশনের ক্ষেত্রে এই প্রবলেমটা অ্যারাইজ করে. বাট সিন্স আমরা পেজিং ইউজ করতেছি, পেজিং আগে একবার বলেছি যে নন কন্টিনিউয়াস অ্যালোকেশন মেথড, তাই না? সো নন কন্টিনিউয়াস অ্যালোকেশন মেথড তার মানে হচ্ছে অ্যালোকেশনগুলো হচ্ছে কন্টিনিউয়াসভাবে অথবা পাশাপাশি বা সাইড বাই সাইড হইতে হবে, এরকম কোনো মিনিং নাই. আমাদের যে কোনো ব্লক আমরা অ্যালোকেশন দিতে পারি. ফর এক্সাম্পল এই 8 বাইটের যদি কোনো একটা ডেটা আমার কাছে আসে, এটাকে আমি অ্যালোকেশন দিতে পারি. মেবি আমি বলতে পারি যে এইটা হচ্ছে ইয়োর ফার্স্ট ব্লক অ্যান্ড দিস ইজ ইয়োর সেকেন্ড ব্লক. সো এভাবে আমি চাইলে মেবি অ্যালোকেশন দিতে পারি. সো এ ধরনের অ্যালোকেশন দেওয়াকে বলতেছি নন কন্টিনিউয়াস অ্যালোকেশন দেওয়া. সো পেজিংয়ে এই নন কন্টিনিউয়াস অ্যালোকেশন মেথড ফলো করার কারণে এই ধরনের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের ইস্যুটা অ্যারাইজ করে না আমাদের. ওকে, সো সেটা এখানে বলা হয়েছে যে অ্যাভয়েডস এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন অর ইট ক্যান অ্যাভয়েড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, যেটাই বলেন. দেন অ্যাভয়েডস প্রবলেম অফ ভ্যারিং সাইজ মেমোরি চাঙ্কস. তার মানে কি বলা হয়েছে? ওই যে আমরা প্রিভিয়াসলি পড়েছিলাম যে হচ্ছে ফর এক্সাম্পল
অ্যাজিউম দিস ইজ আওয়ার মেমোরি 0 থেকে 32, সরি 0 থেকে 31, দ্যাট মিন্স ইন টোটাল 32 বাইটের হচ্ছে আমাদের মেমোরি আমরা হচ্ছে ডিক্লেয়ার করেছি। সো এখন অ্যাজিউম করেন যে হচ্ছে এই পার্টিকুলার স্পেসটুকু হচ্ছে আপনার ফাইল 1কে অ্যাসাইন করা হয়েছে, এবং ঠিক তারপরে এই পার্টিকুলার স্পেসটুকুকে হচ্ছে ফাইল 2কে অ্যাসাইন করা হয়েছে। হ্যাঁ, সো এখন চিন্তা করেন যে হচ্ছে ফাইল 1 এইটার সাইজ তার মানে হচ্ছে এই পার্টিকুলার ব্লক পর্যন্ত আর এই পার্টিকুলার স্পেস পর্যন্ত আপনি ফিক্স করে দিয়েছেন, তাই না? এরপরে কিন্তু আর কোনো স্পেস নাই এটাকে এক্সটেন্ড করার জন্য। এখন যদি আমি কন্টিজিউয়াস অ্যালোকেশন মেথড ফলো করি তাহলে আমি চাইলেও এটাকে এইদিকে এক্সপ্যান্ড করতে আর পারবো না, বিকজ এরপরে আর কোনো স্পেস নাই। বাট নন কন্টিজিউয়াস অ্যালোকেশনের ক্ষেত্রে যেটা হয়, ওই যে আমরা একটু আগে ডিসকাস করলাম যে আমি চাইলে এরকম একটা অ্যানাদার এরকম একটা ব্লক ক্রিয়েট করে ওটাকে লিঙ্ক করে দিতে পারি, বা ওটাকে আমরা হচ্ছে অ্যাড্রেস করতে পারি, তাই না? সো তাহলে যেটা হয় তাহলে হচ্ছে আমাদের চাইলে আমরা ইজিলি হচ্ছে আমাদের যদি এক্সটেন্ড করা লাগে অথবা এক্সপ্যান্ড করা লাগে কোনো ফাইলকে, তখন আমরা যেটা করতে পারি ইজিলি অ্যানাদার পার্টের কোনো একটা ব্লক বা একটা স্পেস নিয়ে সেটাকে হচ্ছে আমরা কানেক্টেড করে দিতে পারি। সেটাই বলা হয়েছে যে অ্যাভার্স প্রবলেম অফ ভ্যারিং সাইজ মেমোরি চাংস। তার মানে হচ্ছে ওই যে মানে সাইজ যদি ভ্যারিও করে তাহলে আমাদের হচ্ছে প্রবলেম অ্যাকচুয়ালি ক্রিয়েট করতেছে না, তাই না? ওকে, আচ্ছা, এখন আমরা পেজিংয়ের কনসেপ্টে চলে আসি। পেজিংটা অ্যাকচুয়ালি কী? এখন দেখেন এখানে লেখা আছে যে পেজিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করি, উই ডিভাইড ফিজিক্যাল মেমোরি ইনটু ফিক্সড সাইজড ব্লকস কল ফ্রেমস। তার মানে আমাদের ফিজিক্যাল মেমোরি কোনটা? ফিজিক্যাল মেমোরি হচ্ছে আওয়ার র্যাম। সো র্যামকে আমরা কি করি? ফিক্সড সাইজ ব্লকসে ডিভাইড করি। তার মানে একটা ফিক্স সাইজ ব্লকে কি করব? ডিভাইড করব। সো ফর এক্সাম্পল এখানে দেখেন 0 থেকে 15 পর্যন্ত অ্যাড্রেস স্পেসের একটা র্যাম নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে এই র্যামের সাইজটা হচ্ছে ইন টোটাল 16 বাইটস। সো এইটাকে যদি ফিক্স সাইজড ব্লকসে যদি ডিভাইড করতে চাই, আমি ধরেন প্রত্যেকটা ব্লক সাইজকে 4 বাইট করে নিচ্ছি। সো 4 বাইট করে নেওয়ার কারণে আমি কি করতে পারছি, এই টোটাল র্যামটাকে 4টা ব্লকে ডিভাইড করতে পারছি ফিক্স সাইজ, যেটার প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে আমার এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে 4 বাইটস, তাই না? ওকে, সো এই যে 4টা ব্লকে আমি ডিভাইড করলাম, ইচ ব্লককে আমি বলতেছি হচ্ছে ফ্রেম। ঠিক আছে, ইচ ব্লককে আমি বলছি হচ্ছে ফ্রেম। ওকে, সো ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ান ইজ ফ্রেম 0, সেকেন্ড ওয়ান ইজ ফ্রেম 1, এটা ফ্রেম 2 অ্যান্ড ফ্রেম 3। সো এভাবে আমরা হচ্ছে যখন হচ্ছে ফিক্স সাইজ ব্লকসে ডিভাইড করব আমাদের ফিজিক্যাল মেমোরিটা ওর র্যামটাকে, তখন আমরা প্রত্যেকটা ব্লককে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফ্রেম। ঠিক আছে, ফ্রেমের আবার নাম্বারিং হবে, যেটা হচ্ছে শুরুতে 0 নম্বর ফ্রেম থাকবে, এভাবে ইনক্রিজ করতে থাকবে 0 থেকে 0, 1, 2, 3 এভাবে করে ইনক্রিজ করতে থাকবে। ওকে, সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্রেমস বা ফ্রেম। সো এখানে বলা আছে যে সাইজ ইজ পাওয়ার অফ 2, তার মানে হচ্ছে ফ্রেমের জন্য যে আমরা ফিক্স সাইজটা ডিসাইড করব সেই সাইজটা অবভিয়াসলি পাওয়ার অফ 2 হইতে হবে। ঠিক আছে, সো এখানে এটা বলে দেওয়া আছে ফর এক্সাম্পল হিসেবে 512 বাইট বা 512 বাইটস যেটা পাওয়ার অফ 2 অ্যান্ড 16 মেগাবাইটস যেটা হচ্ছে পাওয়ার অফ 2, এভাবে করে হচ্ছে বলা হয়েছে যে হচ্ছে মেবি এইটা হইতে পারে পাওয়ার অফ 2, মেবি এটা হইতে পারে, মেবি আরও স্মল হইতে পারে। যেমন আমি হচ্ছে 4 বাইট নিছি, দ্যাট মিনস হচ্ছে 2 টু দি পাওয়ার 2। সো এটা একটা পাওয়ার অফ 2 দিয়ে রিপ্রেজেন্ট করা পসিবল, তাই না? সো দ্যাট ইজ হয় আমারটাও হচ্ছে ভ্যালিড, তাই না? ওকে, দেন থার্ড পয়েন্টে কি বলা আছে যে উই ডিভাইড লজিক্যাল মেমোরি ইনটু ব্লকস অফ সেম সাইজ কল পেজেস। তার মানে হচ্ছে আমরা আমাদের লজিক্যাল মেমোরি মিন্স লজিক্যাল মেমোরি কার থাকে আমরা অলরেডি জানি যে লজিক্যাল মেমোরি হচ্ছে আমাদের প্রসেসকে অ্যাসাইন করে কে? সিপিইউ অ্যাসাইন করে, তাই না? সিপিইউ আমাদের প্রসেসকে লজিক্যাল মেমোরি আর লজিক্যাল অ্যাড্রেসেসগুলা অ্যাসাইন করে থাকে আমাদের প্রসেসগুলোকে। ঠিক আছে, সো তার মানে প্রসেস লজিক্যাল মেমোরিকে ডিভাইড করার কথা বলা মানে হচ্ছে প্রসেসের
ওই টোটাল অ্যাড্রেস স্পেসটাকেই হচ্ছে কি করা, ওই অ্যাড্রেস স্পেসটাকে হচ্ছে আমাদের ডিভাইড করতে বলা হয়েছে, তাই না? কিভাবে ডিভাইড করব? ওই সেম সাইজে, সেম সাইজ মিনিং আমরা যে হচ্ছে ওই র্যামটাকে ডিভাইড করলাম না 4 বাইট একটা মানে ব্লক করে করে, তাই না? 4 বাইটের একটা সাইজ ব্লক করে করে হচ্ছে ডিভাইড করে ফেললাম, এই সেম সাইজটা মেনটেন করতে হবে। তার মানে হচ্ছে আপনার প্রসেসের ক্ষেত্রেও এই 4 বাইটটা মেনটেন করতে হবে। সো সো প্রসেসের আমার যে প্রসেসটা P1 আমি নিয়েছি, এই প্রসেসটা হচ্ছে আপনার, এই প্রসেসের সাইজটা হচ্ছে আপনার 8 বাইটস। ওকে, সো 8 বাইটসকে যদি আমি 4 বাইটের ব্লকে ভাগ করতে চাই তাহলে আমি দুইটা ব্লক পাবো। সো দেখেন এই ব্লক নাম্বার 0 অ্যান্ড ব্লক নাম্বার 1 এই দুইটা পেয়েছি। সো এই ক্ষেত্রে যখন আমি প্রসেসকে হচ্ছে সেম সাইজ অর ফিক্স সাইজ ব্লকে ভাগ করতেছি, তখন এই প্রসেসের ইচ ব্লককে আমরা বলতেছি উই কল ইট পেজ, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই এই ফার্স্ট ব্লকটাকে আমি নাম্বারিং করেছি পেজ 0 অ্যান্ড সেকেন্ড ব্লককে হচ্ছে পেজ 1, ঠিক আছে? তার মানে পেজ হচ্ছে প্রসেসের ব্লকসগুলা আর হচ্ছে ফ্রেম হচ্ছে র্যামের ব্লকগুলা, ঠিক আছে? ওকে, এখানে ফোর্থ অপশনে বলা আছে যে কিপ ট্র্যাক অফ অল ফ্রি ফ্রেমস। তার মানে আমার কোন একটা স্ট্রাকচার থাকবে বা কোন একটা অ্যারে থাকবে বা লিস্ট থাকবে, যেটা আমার কি করবে, আমার র্যামের অর মেইন মেমোরির কোন কোন ফ্রেম ফ্রি আছে, ঠিক আছে, সেই জিনিসটা ট্র্যাক রাখবে, সেই জিনিসটাকে মিনিং করা এখানে মিন করা হয়েছে। সো ফর এক্সাম্পল দেখেন এই যে এখানে আমি একটা অ্যারে রেখেছি, এই অ্যারেটা ধরেন হচ্ছে এই অ্যারেটা হচ্ছে 0 1 2 3 4 ইন্ডেক্সড একটা অ্যারে, ঠিক আছে? সো বা দ্যাট মিনস হচ্ছে আমার 4টা ইন্ডেক্স আছে এই অ্যারেতে, 4টা ইন্ডেক্সের মধ্যে আমি তাহলে কি করতে পারি, আমি হচ্ছে বেসিক্যালি হচ্ছে বিভিন্ন প্রত্যেকটা ইন্ডেক্স আর প্রত্যেকটা স্লটে আমি ভ্যালুস রাখতে পারি, ঠিক আছে? তো এখন এই প্রত্যেকটা স্লট আর প্রত্যেকটা ইন্ডেক্সে আমি কোন ভ্যালুগুলো রাখবো, আমি এই অ্যারে যেহেতু এটাকে আমি বলতেছি ফ্রি ফ্রেম লিস্ট, দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা স্লট আর প্রত্যেকটা ইন্ডেক্সে আমি যেটা করব, যে কোনো একটা ফ্রেমের মানে যে কোনো একটা ফ্রেমের নাম্বার রাখবো যেই ফ্রেমটা হচ্ছে অকুপাইড না, যেই ফ্রেমটা হচ্ছে ফ্রি আছে। সো ফর এক্সাম্পল এখানে 1 দেওয়া আছে এখনও ফার্স্ট ইন্ডেক্সে, সেকেন্ড ইন্ডেক্সে ধরেন হচ্ছে 2 দেওয়া আছে, থার্ড ইন্ডেক্সে 3, দেন ফোর্থ ইন্ডেক্সে 4। দ্যাট মিনস হচ্ছে এই 4টা ব্লক ফ্রেমকে আমরা হচ্ছে ফ্রি হিসেবে কনসিডার করতেছি, ঠিক আছে? সো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমাদের একটা ফ্রি ফ্রেমের লিস্ট থাকে, যেই লিস্ট থেকে আমরা অ্যাকচুয়ালি ওরা আমাদের সিস্টেম বুঝতে পারবে যে হচ্ছে আমার র্যাম অর মেইন মেমোরিতে কোন ফ্রেমগুলা ফ্রি আছে, দ্যাট মিনস কোন ফ্রেমগুলোতে আমি চাইলে ডেটা স্টোর করতে পারি, বিকজ ফ্রি না থাকলে তো আমি চাইলেও ডেটা স্টোর করতে পারবো না, তাই না? এই জন্য ফ্রি ফ্রেম লিস্টটা ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের জানা লাগে যে কোন ফ্রেমগুলো ফ্রি আছে। সো ওকে, নেক্সট পয়েন্টটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টু রান আ প্রোগ্রাম অফ সাইজ n পেজেস নিড টু ফাইন্ড n ফ্রি ফ্রেমস অ্যান্ড লোড দ্য প্রোগ্রাম। তার মানে আমাকে বলা হয়েছে যদি একটা প্রোগ্রামকে আমি রান করতে পারি, মানে রান করতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু রান এ প্রোগ্রাম দ্যাট হ্যাজ n পেজেস, দেন আমরা কি করতে হবে, দেন আমাদের দেখতে হবে যে আমাদের র্যামে n নাম্বার অফ ফ্রি ফ্রেমস এক্সিস্ট করে কিনা। বিকজ ধরেন এই প্রোগ্রামটা, এই উপরের যে P1 প্রোগ্রাম, এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি হচ্ছে রান করতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা পেজ লাগবে, তাই না? 0 এবং 1, আমরা দুইটা পেজে এটাকে ডিভাইড করতে পারছি। তার মানে র্যাম এই প্রোগ্রামটাকে যদি আমি রান করতে চাই একসাথে, তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটা পেজকেই র্যামে লোড করতে হবে, তাই না? সো র্যামে লোড করার আগে দেখতে হবে যে এই দুইটা পেজ রাখতে হলে দুইটা ফ্রেম লাগবে, বিকজ একটা পেজ রাখতে আমার র্যামের একটা ফ্রেমকে ইউজ করা হয়, ঠিক আছে? সো তার মানে এই দুইটা পেজকে রাখতে হইলে আমার দুইটা ফ্রেম ফ্রি থাকতে হবে। সো এই দুইটা মানে যে কোনো দুইটা ফ্রেম যদি ফ্রি থাকে তাহলেই আমি এই প্রোগ্রামটাকে র্যামে লোড করতে পারবো, আদারওয়াইজ আমরা কি করতে পারবো না, এই প্রোগ্রামটাকে র্যামে লোড করতে পারবো না, ওর এক্সিকিউট করতে পারবো না। সেটাই বলা হয়েছে যে n নাম্বার অফ পেজেস যদি কোনো একটা প্রোগ্রামের থাকে, তাহলে র্যামেরও m নাম্বার অফ ফ্রি ফ্রেমস থাকতে হবে, বিকজ সবগুলো পেজকে অ্যাট এ টাইম আমার কি করতে হবে, র্যামে লোড করতে হবে। সো এই কারণে হচ্ছে n নাম্বার অফ ফ্রি ফ্রেমসও আমাদের র্যামে এনশিওর করা লাগবে। ওকে, সো আদারওয়াইজ আমরা টোটাল প্রোগ্রামটাকে অ্যাট দ্য সেম টাইম রান করতে পারবো না, আমাদের হচ্ছে স্মল পার্ট করে করে, ফর এক্সাম্পল একটা পেজ দুইটা পেজ করে রান করতে হবে। সো এভাবেও করা যেতে পারে। ওকে,
দেন আমাদের এই পয়েন্টে যেটা বলা হয়েছে যে সেট আপ আ পেজ টেবিল টু ট্রান্সলেট লজিক্যাল টু ফিজিক্যাল অ্যাড্রেসেস। দ্যাট মিনস হচ্ছে আমাদের বেসিক্যালি আপনারা একটু চিন্তা করেন আমাদের এই পেজগুলা, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই প্রসেসের অ্যাড্রেসগুলো খেয়াল করেন, এগুলা কিন্তু হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, তাই না? সো এই লজিক্যাল অ্যাড্রেসগুলা লজিক্যাল অ্যাড্রেস মানে পেজগুলা, অ্যাড্রেসের পেজগুলাকে যখন আপনি র্যামে স্টোর করতে যাচ্ছেন, তাই না, তখন র্যামের অ্যাড্রেসগুলা কি, র্যামের অ্যাড্রেসগুলা কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস। এই যে 8 or 12 এগুলো কিন্তু সব ফিজিক্যাল অ্যাড্রেসেস, তাই না? এই ফিজিক্যাল অ্যাড্রেসেস যদি হয়ে থাকে তাহলে আমাদের কি করা লাগবে, এই লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস ম্যাপ করার জন্য আমাদের কোনো একটা মানে ডেটা স্ট্রাকচার ওর সামথিং লাগবে, ঠিক আছে, ম্যাপার লাগবে বা সামথিং কিছু লাগবে যেটা এটাকে ম্যাপ করতে আমাকে হেল্প করবে। সেই জিনিসটাই হচ্ছে আমার পেজ টেবিল। হ্যাঁ, সো পেজ টেবিলের কাজ কি, এটা বেসিক্যালি ইট ট্রান্সলেটস লজিক্যাল অ্যাড্রেসেস টু ফিজিক্যাল অ্যাড্রেসেস। ওকে, সো এইটা আমরা দেখব নেক্সট স্লাইডে, এই জিনিসটা নিয়েই ডিসকাস করা হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড্রেস ট্রান্সলেশন স্কিম। সো অ্যাড্রেস ট্রান্সলেশনটা অ্যাকচুয়ালি কীভাবে হয়ে থাকে। হ্যাঁ, সো এখানে ফার্স্ট অফ অল দেখেন অ্যাড্রেসেস জেনারেটেড বাই সিপিইউ ইজ ডিভাইডেড ইনটু পেজ নাম্বার অ্যান্ড পেজ অফসেট। সো অ্যাড্রেসেস জেনারেটেড বাই সিপিইউ মিনিং কোন অ্যাড্রেসকে মিন করা হয়েছে। সো এটা যদি আপনারা একটু রিকল করেন, সিপিইউ জেনারেট করে লজিক্যাল অ্যাড্রেসেস ফর আ প্রসেস, তাই না? সো প্রসেসের জন্য কি করে, লজিক্যাল অ্যাড্রেসগুলোকে জেনারেট করে। তার মানে এখানে বলা হচ্ছে যে অ্যাড্রেসেস জেনারেটেড বাই সিপিইউ ইজ ডিভাইডেড ইনটু, তার মানে এই লজিক্যাল অ্যাড্রেসগুলোকে ডিভাইড করা হচ্ছে। কিভাবে ডিভাইড করা হচ্ছে, পেজ নাম্বারে অ্যান্ড পেজ অফসেটে, এই দুইটা ডিফারেন্ট সেগমেন্টে হচ্ছে কি করা হচ্ছে, আমাদের এই লজিক্যাল অ্যাড্রেসকে ডিভাইড করা হচ্ছে। তার মানে এই যে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি গ্রে কালারের, এই বক্সটা টোটালটা হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস, বাট এইটাকে দেখেন এই যে মাঝামাঝি ডিভাইড করা হয়েছে। এর লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার অ্যান্ড এটার রাইট সাইডে আছে হচ্ছে পেজ অফসেট। দ্যাট মিনস আমাদের লজিক্যাল মানে অ্যাড্রেস থেকে আমরা এই দুইটা ইনফরমেশন রিট্রাইভ করতে পারবো আমরা যদি চাই, তাই না? এই দুইটা ইনফরমেশন লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে রাখা আছে, ঠিক আছে, ডিভাইড করে। ওকে, সো এখন আমরা বেসিক্যালি এই ইনফরমেশনগুলো রিট্রাইভ কীভাবে করব, বা অ্যাকচুয়ালি এইটা আমাদের অ্যাড্রেস ট্রান্সলেশন স্কিমটা অ্যাকচুয়ালি কীভাবে ম্যাপ করা হয় সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা বোঝার ট্রাই করব। হ্যাঁ, সো ফর এক্সাম্পল আমাদের পেজ টেবিলের চেহারাটা হচ্ছে এইরকম দেখতে, ঠিক আছে, যে উপরে একটা পেজ টেবিল দেওয়া আছে দেখেন। সো এইটা হচ্ছে আমাদের পেজ টেবিল, দেখতে হচ্ছে এরকম হয় জেনারেলি। ওকে, আচ্ছা, সো এখন এই পাশে দেখেন এইটা এই জিনিসটা হচ্ছে আমাদের একটা প্রসেস P1, ঠিক আছে, এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে আমাদের একটা প্রসেস P1। ওকে, সার্কেল করলাম মাত্র। ওকে, সো এই P1 প্রসেসটা দেখেন, P1 প্রসেসটা হচ্ছে 3টা পেজে ভাগ করা হয়েছে এবং ইচ পেজের সাইজ হচ্ছে কতটুকু, 4 KB। ওকে, সো ইচ পেজের সাইজ হচ্ছে আমার 4 কিলোবাইট, ঠিক আছে। সো এখন আপনি একটু খেয়াল করেন যে হচ্ছে 3টা পেজে যেহেতু ভাগ করা হয়েছে, তার মানে হচ্ছে চিন্তা করেন যে এটার লজিক্যাল অ্যাড্রেসেস হচ্ছে কতগুলো হবে, 0 থেকে 11 পর্যন্ত, 0 থেকে 11 পর্যন্ত হচ্ছে এটার লজিক্যাল অ্যাড্রেসেস হবে। কেন? বিকজ এই প্রসেসটা দেখেন, এই প্রসেসটা হচ্ছে 12 বাইটের অর 12 বাইটসের, ঠিক আছে। 12 বাইটসের মানে ওই আমরা ক্লাসে যেটা ডিসকাস করতেছিলাম যে হচ্ছে এই যে আমার প্রসেসের যে সাইজটা হবে, এই সাইজটা হবে ইকুইভ্যালেন্ট টু লজিক্যাল অ্যাড্রেসেস, তাই না? সো তার মানে 12 বাইট হওয়া মানে হচ্ছে আমাদের 12টা লজিক্যাল অ্যাড্রেসেস হবে। সো 0 থেকে 11 পর্যন্ত ইন টোটাল 12 লজিক্যাল অ্যাড্রেসেস, দেখছেন? সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের 0 থেকে 11 পর্যন্ত লজিক্যাল অ্যাড্রেসেস আছে। দ্যাট মিনস ইন টোটাল 12টা লজিক্যাল অ্যাড্রেসেস, এবং লজিক্যাল অ্যাড্রেসগুলোকে হচ্ছে 4 কিলোবাইট করে নিয়ে হচ্ছে আমরা
হচ্ছে 3টা পেজে ডিভাইড করছি এবং ইচ পেজে আমাদের হচ্ছে 4টা করে, ইচ পেজে 4 লজিক্যাল অ্যাড্রেসকে বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে ইচ পেজ। ওকে, আচ্ছা ফাইন। সো এখন এইটুকু বুঝলাম। এখন হচ্ছে আমরা প্রিভিয়াসলি যে কথাটা বলতেছিলাম যে আমরা কিভাবে এই পার্টিকুলার প্রসেসকে আমাদের এই র্যামের মধ্যে বেসিক্যালি কিভাবে স্টোর করব বা কিভাবে ম্যাপ করা হয় এই জিনিসটা, যে অ্যাকচুয়ালি এই লজিক্যাল অ্যাড্রেসগুলো ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে কিভাবে ম্যাপ করা হয়। ঠিক আছে, সো এই জিনিসটা ম্যাপ করার জন্য আমাদের কি থাকে, পেজ টেবিল থাকে। সো পেজ টেবিলই হচ্ছে সকল ধরনের ম্যাপিং করে থাকে। সো পেজ টেবিলের মধ্যে বলা থাকে বেসিক্যালি হচ্ছে কোন পেজগুলা কোন ফ্রেমে রাখা হয়েছে। রিমেম্বার আমি বলেছিলাম শুরুর দিকে যে একটা পেজকে রাখতে হইলে আপনার একটা ফ্রেম প্রয়োজন। সো এখানে দেখেন 0 থেকে শুরু করে 2 পর্যন্ত এখানে 3টা পেজ এই টেবিলে রাখা হয়েছে, বিকজ দেখেন আমার এই প্রসেসের জন্য কিন্তু 3টা পেজ মানে অ্যাকচুয়ালি 3টা পেজে এই প্রসেসকে ডিভাইড করা হয়েছে। দ্যাট ইজ ওয়াই 3টা পেজ আমাদের পেজ টেবিলে আমরা দেখতে পাচ্ছি 0, 1, 2। ঠিক আছে, সো আমাদের এই এখানকার পেজ নাম্বারটা হচ্ছে দেওয়া একটু ভুল হয়েছে। সো এখানকার হচ্ছে এখানে 1, 2, 3 দিয়েছি। সো এটা বেসিক্যালি হচ্ছে 0, 1, 2 হবে। ঠিক আছে, বিকজ নাম্বারিং 0 থেকেই স্টার্ট হয়। ঠিক আছে, সো এখানে নাম্বারিংটা হবে এখানে 0, এটা হচ্ছে 1 অ্যান্ড এটা হচ্ছে 2। ঠিক আছে, সো এভাবে করেই পেজ টেবিলে ইনসার্ট করা হয়েছে এবং পেজ টেবিলে আরেকটা ইনফরমেশন রাখা হয়েছে যে এর কোরেসপন্ডিং ফ্রেম নাম্বারটা কত। ফর এক্সাম্পল এই 1 নম্বর পেজের কোরেসপন্ডিং ফ্রেম নাম্বারটা হচ্ছে 3। ওকে, তার মানে 1 নম্বর পেজটাকে হচ্ছে 3 নম্বর ফ্রেমে অ্যাকচুয়ালি স্টোর করা হয়েছে। সিমিলারলি 2 নম্বর পেজটাকে কোথায় স্টোর করা হয়েছে, 2 নম্বর ফ্রেমে। ঠিক আছে, সো এইভাবে করে পেজ টেবিলে বেসিক্যালি ম্যাপিং করা হয়। ওকে, সো এখন আপনি একটু দেখেন যে হচ্ছে এখন আমরা কিভাবে এই টেবিলটা ব্যবহার করে আমরা কিভাবে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে ক্যালকুলেট করব। সো সাপোজ আমরা কি চাই, আমরা হচ্ছে এই পার্টিকুলার প্রসেসের এই 7 নাম্বার ইনস্ট্রাকশনের ফিজিক্যাল অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে চাচ্ছি। ঠিক আছে, সো 7 নাম্বার ফিজিক্যাল অ্যাড্রেসে 7 নম্বর লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে যে ইনস্ট্রাকশনটা রাখা হয়েছে সেই ইনস্ট্রাকশনটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। সো এইটা যেহেতু লজিক্যাল অ্যাড্রেস, তার মানে এটা অ্যাক্সেস করতে হবে কোথায় থেকে, র্যাম থেকে। সো র্যামের মধ্যে স্টোর করা হয়েছে, লোড করা হয়েছে। সো র্যাম থেকে স্টোর মানে অ্যাক্সেস করার জন্য আমার কি করতে হবে, আমার একটা ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে যে 7 নাম্বারটা কোন 7 নাম্বার লজিক্যাল অ্যাড্রেসের জন্য কোন ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাসাইন করা হয়েছে। সো এটা ক্যালকুলেট কীভাবে করব। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই 7 নাম্বার বা নাম্বার 7 ফিজিক্যাল লজিক্যাল অ্যাড্রেসটাকে, নাম্বার 7 লজিক্যাল অ্যাড্রেসটাকে আমরা কি করব, আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, সো নাম্বার 7 লজিক্যাল অ্যাড্রেসটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলছি। ওকে, সো বাইনারিতে কনভার্ট করলে আমরা দেখেন যে হচ্ছে বাইনারিতে কনভার্ট করার সময় আমরা যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে আমাদের যেই এখানে হচ্ছে যেই লজিক্যাল অ্যাড্রেসগুলো রয়েছে, দ্যাট মিনস 0 থেকে 11। সো এই 11টা লজিক্যাল অ্যাড্রেসকে কনভার্ট করতে আমাদের কত বিট বাইনারি সিস্টেম প্রয়োজন। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি আমার লজিক্যাল অ্যাড্রেস রয়েছে এখানে হচ্ছে ইন টোটাল 12টা লজিক্যাল অ্যাড্রেস রয়েছে। এই 12কে যদি হচ্ছে আপনি কোনো একটা বাইনারি সিস্টেম দ্বারা রিপ্রেজেন্ট করতে চান তাহলে অবভিয়াসলি আপনার 4 বিট বাইনারি সিস্টেম লাগবে। ঠিক আছে, যদি আমার সাপোজ হচ্ছে আমার ইন টোটাল যদি হচ্ছে লজিক্যাল স্পেসেস অর লজিক্যাল অ্যাড্রেসেসের অ্যামাউন্ট অর কাউন্ট যদি হয়তো ধরেন 20, সো এই 20টাকে কিন্তু আর 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট বেসিক্যালি হচ্ছে 20টাকে কিন্তু আর 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেন না। তখন আপনার কি করা লাগতো, তখন আপনার 5 বিটে যাইতে হইতো, তাই না? সো এইটা আপনার মাথায় রাখা লাগবে যে আমার কতগুলো লজিক্যাল মানে অ্যাড্রেসটাকে ম্যাপ করা লাগবে। সো এখানে যেহেতু 12টা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসকে ম্যাপ করতেছি, সো দ্যাট ইজ ওয়াই আমাদের 4 বিট বাইনারি সিস্টেম নিয়ে কাজ করতে হবে। তার মানে হচ্ছে আমি যখন এই 7টাকে যখন আমি কনভার্ট করতেছি বাইনারি নাম্বারে, তখন আমি 4 বিটে কনভার্ট করব। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই এইটুকু এই
এই পাশের রাইট হ্যান্ড সাইডের 3 বিটই কিন্তু 7কে রিপ্রেজেন্ট করতেছে, বাট যেহেতু আমাকে 4 বিট বানাইতে হবে, দ্যাট ইজ ওয়াই আমি একটা অ্যাডিশনাল 0 অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, সো এভাবে আমরা হচ্ছে আমাদের 4 বিট বাইনারি নাম্বার জেনারেট করলাম ফর আওয়ার লজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, সো জেনারেট করার পরে এখন আমার যেহেতু আমার কাছে লজিক্যাল অ্যাড্রেস চলে আসছে, এখন আমার যেটা করতে হবে সেটা আমরা জানি যে লজিক্যাল অ্যাড্রেসের মধ্যেই হচ্ছে আমার পেজ নাম্বার থাকে অ্যান্ড পেজ অফসেট থাকে। তার মানে এই 4 বিটের লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে কিছু বিট পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, কিছু বিট পেজ অফসেটকে রিপ্রেজেন্ট করবে। এখন কত বিট পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে অ্যান্ড কত বিট পেজ অফসেটকে রিপ্রেজেন্ট করতেছে, এইটা আমাকে আইডেন্টিফাই করা লাগবে। সো সেইটা আইডেন্টিফাই করার জন্য আমার কিছু ক্যালকুলেশন করা লাগবে। ফর এক্সাম্পল, আমার পেজ নাম্বারটা বের করার জন্য আমার এই ইকুয়েশনটা দিয়ে ক্যালকুলেট করতে হবে যে পেজ নাম্বার কত বিট দ্বারা রিপ্রেজেন্ট করা হবে, এবং পেজ অফসেটটা বের করার জন্য এই এনটাকে বের করতে হবে। এই এন রিপ্রেজেন্ট করবে যে হচ্ছে কত বিট পেজ অফসেটকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, ওকে। সো এখন দেখেন যে এমটাকে তাহলে কিভাবে ক্যালকুলেট করব। সো এই পার্টিকুলার জায়গায় আসি। ঠিক আছে, সো এই জায়গাটাই। সো এমটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতেছি। সো এমটাকে ক্যালকুলেট করার জন্য আমরা বেসিক্যালি যেটা করতেছি, লগ বেস 2 এইটা এই পার্টিকুলার লগ বেস 2 এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি 12কে ভ্যালু হিসেবে দিয়ে ক্যালকুলেট করতেছি। সো এটা যদি ক্যালকুলেট করেন তাহলে লগ বেস 2 এর মধ্যে যদি আপনি 12 বসাই দেন তাহলে এটা কি জেনারেট করবে দেখেন তো, এরকম কিছু আসবে না। লগ বেস 2 টু দি পাওয়ার, ওকে। সো বেসিক্যালি হচ্ছে এইটা যদি হচ্ছে ক্যালকুলেট করেন তাহলে এটা 2 টু দি পাওয়ারে রিপ্রেজেন্ট করা যাবে না, বিকজ 12কে তো 2 টু দি পাওয়ারে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। সো এখন এইটা যদি হচ্ছে আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেট করেন দেখবেন যে হচ্ছে আপনার যেটা আসবে হচ্ছে 3 পয়েন্ট সামথিং। ঠিক আছে, 3.5 সামথিং এরকম কিছু একটা আসবে। সো এখন আপনার বেসিক্যালি যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই যখন একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসতেছে, ডিরেক্ট কোনো নাম্বার আপনি পাচ্ছেন না, তখন আপনার যেটা করতে হবে এর সিলকে নিতে হবে। ঠিক আছে, সিল ভ্যালুটা যেহেতু আমার ভ্যালুটা আসবে হচ্ছে 3 পয়েন্ট সামথিং, দ্যাট মিনস 3 পয়েন্ট সামথিংয়ের সিল ভ্যালুটা কী হবে, সিল ভ্যালুটা হবে হচ্ছে আপনার 4, তাই না? ওকে, সো ভ্যালুটা যেহেতু হচ্ছে আমাদের 3.5 সামথিং হবে মেবি, সো এইটার সিল ভ্যালু যখন নেবেন তখন হচ্ছে 4, দ্যাট ইজ ওয়াই এম ইকুয়াল টু আমরা 4 হিসেবে কনসিডার করেছি। ঠিক আছে, সো এটা খেয়াল করা লাগবে। সো লগ বেস 2 এর মধ্যে আপনি ভ্যালু হিসেবে 12কে দিয়ে দিচ্ছেন। সো এখন আপনার কোশ্চেন আসতে পারে যে স্যার আমি এই 12টা কোথায় থেকে আসলো, এইটা কোথায় থেকে পাইলাম। সো এইটা বেসিক্যালি এই যে প্রসেসের সাইজ খেয়াল করেন, আমাদের প্রসেসের সাইজ কী ছিল, এটা হচ্ছে 12 বাইট। সো এই প্রসেসের সাইজকে হচ্ছে আমরা এই লগ বেস 2 এর মধ্যে বসাই দিচ্ছি। ঠিক আছে, সো বসাই দিলে ওইখান থেকে বেসিক্যালি আমরা এই 12টা ইনহেরিট করছি। ঠিক আছে, সো এইটা ক্যালকুলেট করলে যেহেতু 3.5 আসছে এবং এটাকে সিল হিসেবে নিতে হবে, সিল ভ্যালু নিতে হবে, তার মানে এখান থেকে আমরা 4 পাচ্ছি। তার মানে এই এম এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি কিন্তু 4। ঠিক আছে, এখন আমার ক্যালকুলেট করা লাগবে কি, এনটাকে ক্যালকুলেট করা লাগবে। এন এর ভ্যালু কীভাবে ক্যালকুলেট করব, এন এর ভ্যালু ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে লগ বেস 2 এর মধ্যে আপনি বসাই দিবেন হচ্ছে পেজ সাইজটাকে। ঠিক আছে, সো পেজ সাইজটা কত, আমার পেজ সাইজটা হচ্ছে এই যে আমরা শুরুতেই বলছি এই যে এই জায়গাগুলোতে যে আমার প্রত্যেকটা পেজকে কত সরি এখানে মনে হয় কিলোবাইট বলে ফেলছিলাম, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে 4 বাইট। ওকে, সো এখানে আমি আই থিঙ্ক প্রিভিয়াসলি যখন এক্সপ্লেন করতেছিলাম তখন ওইটা হচ্ছে কিলোবাইট বলে ফেলছিলাম। আমি একটু ইরেজ করে দিই এই পার্টগুলো। ওকে, এই পার্টগুলো আমি একটু ইরেজ করে দিই। ওকে, সো প্রিভিয়াসলি আমরা অ্যাকচুয়ালি যখন ডিসকাস করতেছিলাম তখন আমরা হচ্ছে এখানে কিলোবাইট বলেছিলাম, এটা বেসিক্যালি হচ্ছে হবে 4 বাইট করে আমরা ডিভাইড করছি, বিকজ 12 বাইটকে আমরা তো আর কিলোবাইটে ডিভাইড করতে পারবো না, তাই না? সো 4 বাইটে ডিভাইড করেছি, তার মানে পেজ সাইজটা আমাদের কত, 4 বাইট। ঠিক আছে, সো 4 বাইটের ক্ষেত্রে এই পেজ সাইজটা যদি আমি লগ বেস 2 এর মধ্যে বসাই দেই তখন আমরা যেটা পাবো, তখন আমরা ভ্যালু পাবো হচ্ছে 2। ঠিক আছে, সো এটা ক্যালকুলেট করে আমরা ভ্যালু পাবো হচ্ছে 2, তার মানে হচ্ছে এন এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি হচ্ছে 2।
সো যখন আমার এম আর এন এর ভ্যালু ক্যালকুলেট করা হয়ে গেছে, তখন আমরা কিন্তু চাইলে এই পি এর ভ্যালুটা আর ডি এর ভ্যালুটা, যেটা হচ্ছে পি রিপ্রেজেন্ট করে পেজ নাম্বারটাকে, ডি রিপ্রেজেন্ট করা হচ্ছে পেজ অফসেটটাকে, এটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো ইজিলি। সো এখানে দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু এম মাইনাস এন। সো এম এর ভ্যালু 4 মাইনাস 2, তার মানে পি এর ভ্যালু বের হয়ে যাচ্ছে কত? পি এর ভ্যালু হচ্ছে 2। সো তার মানে এই ফার্স্ট যেই 2 বিট, এই 2 বিট হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কি? এই 2 বিট হচ্ছে অ্যাকচুয়ালি আপনার পি। ওকে, দ্যাট মিনস হচ্ছে এই 2 বিট, ফার্স্ট 2 বিট রিপ্রেজেন্ট করা হচ্ছে পেজ নাম্বারটাকে। আর ডি এর ভ্যালু যখন আমরা ক্যালকুলেট করবো, ডি ইজ ইকুয়াল টু কত? ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এন। এন মানে হচ্ছে 2। এই 2 মানে হচ্ছে, তার মানে এই লাস্টের যে 2 বিটটা রয়েছে, এই 2 বিটটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ডি এর ভ্যালু। দ্যাট মিনস এই 2 বিটটা রিপ্রেজেন্ট করা হচ্ছে পেজ অফসেটটাকে। এখন আপনার কাজ যেটা হবে, তার মানে আপনি বুঝে ফেলেছেন যে এই বাইনারি নাম্বারটার কোন বিটগুলা পেজ নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে, কোন বিটগুলো পেজ অফসেটটাকে রিপ্রেজেন্ট করে। নাও হোয়াট ইউ নিড টু ডু, ইউ হ্যাভ টু কনভার্ট দিস বাইনারি নাম্বার টু ডেসিমাল নাম্বার, মিনিং যে পেজ নাম্বারের জন্য হচ্ছে যে 2 বিট আপনি মানে আইডেন্টিফাই করলেন, এই 2 বিটটাকে হচ্ছে আপনার এখন ডেসিমালে কনভার্ট করতে হবে। করলে কত আসবে? সেটা হচ্ছে 1, তাই না? এবং এই পার্টিকুলার হচ্ছে অফসেটের জন্য যে 2 বিট আপনি করলেন, ক্যালকুলেট করলেন, সেই 2 বিটকে যদি ইফ ইউ কনভার্ট দিস 2 বিটস ইন ডেসিমাল নাম্বার, সো আপনি ইউ উইল গেট 3, তাই না? সো 3 পাবেন। সো তার মানে আমরা এখান থেকে বের করে ফেললাম যে হচ্ছে পি এর ভ্যালু আর পেজ নাম্বার কত হবে? পেজ নাম্বার হবে 1 এবং আমার অফসেট হবে হচ্ছে 3। সো এখন আমরা পেজ টেবিলে চলে যাবো। পেজ টেবিলে গিয়ে 1 নাম্বার পেজের জন্য, দ্যাট মিনস এই 1 নাম্বার পেজের জন্য আমার কি করতে হবে? আমার দেখতে হবে এটা ফ্রেম নাম্বার কত দেওয়া আছে। এটার ফ্রেম নাম্বার 3 দেওয়া আছে। তার মানে এই 1 নাম্বার পেজকে অ্যাকচুয়ালি র্যামের 3 নাম্বার ফ্রেমে রাখা হয়েছে, ঠিক আছে? এবং তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি, তার মানে আমার পেজটাকে কিন্তু এই 3 নাম্বার ফ্রেমে রাখা হয়েছে, ঠিক আছে? সো এই 3 নাম্বার ফ্রেমের কোথায় রাখা হয়েছে? অফসেটটা কত? অফসেটটা হচ্ছে 3। অফসেট 3 মানে হচ্ছে 3 নাম্বার ফ্রেমের প্রথমে যে হচ্ছে 12 নাম্বার যেটা আছে 12, এটা হচ্ছে আমার অফসেট 0। এরপরে হচ্ছে 13 নাম্বার যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে অফসেট 1। এরপরে হচ্ছে 14 নাম্বার অ্যাড্রেসটা হচ্ছে অফসেট 2 এবং 15 নাম্বার যে অ্যাড্রেসটা হচ্ছে, এইটা হচ্ছে আমার অফসেট 3, ঠিক আছে? সো এখান থেকে ফ্রেমের শুরু থেকে হচ্ছে অফসেট নাম্বারিংটা 0 1 2 3 এভাবে করে আসে। ওকে, সো তার মানে আমরা পাইলাম যে হচ্ছে 15 নাম্বার যে ফিজিক্যাল অ্যাড্রেসটা, সেইটা ম্যাপ করতেছে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস 7কে, ঠিক আছে? সো এইটা যদি আমরা একটু আরেকটু বোঝার ট্রাই করি, একটু যদি খেয়াল করেন যে হচ্ছে বেসিক্যালি হচ্ছে যদি আমাদের খেয়াল করেন এই 7 নাম্বার অ্যাড্রেসটা কিন্তু দেখেন এই পার্টিকুলার পেজের লাস্ট অ্যাড্রেস। এই ক্ষেত্রেও দেখেন এই 15 নাম্বার অ্যাড্রেসটা কিন্তু এই পার্টিকুলার ফ্রেমের লাস্ট অ্যাড্রেসটা, তাই না? সো আমরা কিন্তু এখান থেকেও দেখে বুঝতে পারতেছি যে আমরা ঠিকঠাক মতো ম্যাপ করতে পারছি। ওকে ওকে ঠিক আছে। সো this is how we can calculate the or we can map logical address to physical addresses, ঠিক আছে? সো এভাবে হচ্ছে আমরা ম্যাপ করতে পারি লজিক্যাল অ্যাড্রেসগুলোকে ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে, এবং আমরা ক্যালকুলেট করে বের করতে পারি যে কি মানে অ্যাকচুয়ালি কোন লজিক্যাল অ্যাড্রেসের কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাকচুয়ালি র্যামের কোন অ্যাড্রেসটা, ঠিক আছে? এভাবে আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। এখন আপনি যদি একটু খেয়াল করেন যে আমরা তো এই জায়গাটায় হচ্ছে আমরা হচ্ছে ভিজুয়ালি দেখে আইডেন্টিফাই করলাম, বাট এইটাকে যদি হচ্ছে আপনি ইয়াতে আনেন বা অ্যাকচুয়ালি অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের একটা ফর্মুলাতে যদি রিপ্রেজেন্ট করতে চান, তাহলে সেটা কিভাবে করবেন? ফর্মুলা ইজ বেসিক্যালি আপনার যেটা করতে হবে, ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই দ্য ফ্রেম নাম্বার উইথ দ্য পেজ সাইজ অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাড দ্য অফসেট উইথ দ্য ভ্যালু। ওকে, সো এখন তার মানে কি আমরা এই পার্টিকুলার টেবিল থেকে আইডেন্টিফাই করতে পারছি যে আমাদের ফ্রেমটা হচ্ছে 3, অ্যান্ড আমাদের হচ্ছে এইখান থেকে আমরা জানি যে আমাদের পেজের প্রত্যেকটা পেজের সাইজ অফ ইচ পেজ ইজ বেসিক্যালি 4 বাইট। তার মানে আমরা ফ্রেম নাম্বারটা পাইলাম 3, পেজের সাইজ হচ্ছে 4, এই দুইটাকে মাল্টিপ্লাই করে অ্যাড করে দেবো কত? অ্যাড করে দেবো অফসেট।
অফসেটকে আমরা কত পাইছি, এই যে অফসেট ইজ বেসিক্যালি দ্য ভ্যালু অফ ডি। সো ডি এর ভ্যালু কত পাইছি, এই যে আমরা ডি এর ভ্যালু পাইছি হচ্ছে 3। সো সেইটাকে আমরা বসাই দিলাম। সো 3 × 4 দ্যাট মিনস 12 প্লাস 3 দ্যাট মিনস 15। সো আমরা এখান থেকেও কিন্তু ক্যালকুলেট করে বের করতে পারি যে আমাদের র্যামের কত নাম্বার ফিজিক্যাল অ্যাড্রেসে বেসিক্যালি এই লজিক্যাল অ্যাড্রেসটাকে ম্যাপ করা হয়েছে, ঠিক আছে। সো এইভাবে আমরা জিনিসগুলোকে ম্যাপ করতে পারি। সো এখানে বেসিক্যালি পেজিং হার্ডওয়্যারের দেখেন ওই সেম জিনিসটাই এখানে বোঝানোর ট্রাই করা হয়েছে। সো এখানে দেখেন সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেসকে জেনারেট করে। সো এই লজিক্যাল অ্যাড্রেসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পেজ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ হচ্ছে ডি মিনস হচ্ছে অফসেট। সো দ্যাট মিনস পেজ আর পেজ নাম্বার অ্যান্ড অফসেট বেসিক্যালি এই লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে থাকে। সো এখান থেকে আমরা যেটা করি, আমরা বেসিক্যালি এই পার্টিকুলার পেজ নাম্বারটাকে ফলো করে আমরা যেটা করি, পেজ টেবিলে লুক আপ করি। পেজ টেবিলে লুক আপ করে আমরা আইডেন্টিফাই করি যে এই পার্টিকুলার পেজের কোরেসপন্ডিং ফ্রেম নাম্বার কত। সো সেই ফ্রেম নাম্বারটা ধরে আমরা যেটা করি, সেই ফ্রেম নাম্বারটা ধরে আমরা ওই পার্টিকুলার ফ্রেমে চলে আসি। এবং এই যে আমাদের প্রিভিয়াসলি আমরা যখন লজিক্যাল অ্যাড্রেস স্পেস থেকে বা লজিক্যাল অ্যাড্রেস থেকে আমরা অফসেটটা বের করছিলাম, সেই অফসেটটা ধরে ওই পার্টিকুলার ফ্রেমের কত নাম্বার অফসেট আর কত নাম্বার ওই পার্টিকুলার ফ্রেমের কত নাম্বার অ্যাড্রেসে আমার ওই লজিক্যাল অ্যাড্রেসটাকে স্টোর করা বা রিপ্রেজেন্ট করা হচ্ছে কত নাম্বার অ্যাড্রেস দ্বারা, সেটা আমরা বের করি ওই অফসেটটা ব্যবহার করে, ঠিক আছে। সো তার মানে অফসেটের কাজ বেসিক্যালি স্টার্ট হয় ফ্রেমটাকে আইডেন্টিফাই করার পরে। ফ্রেম আইডেন্টিফাই করবেন ফার্স্টে, দেন আপনি ক্যালকুলেট করবেন যে কত নাম্বার অফসেটে আপনি হচ্ছে বেসিক্যালি অ্যাক্সেস করতে চাচ্ছেন। সো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমাদের বেসিক্যালি কি করা হয়, লজিক্যাল অ্যাড্রেসটাকে ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে ম্যাপ করা হয় মেইন মেমোরি, ঠিক আছে। ওকে, সো এই জায়গাটাতেও বেসিক্যালি ওই সেম জিনিসের একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল এই পার্টটা হচ্ছে আপনার কি লজিক্যাল মেমোরি, তার মানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইওর প্রসেস। এই প্রসেসটাকে হচ্ছে বেসিক্যালি কী করা হয়েছে, বেসিক্যালি এখানে হচ্ছে 3 এবং 4টা পেজে ডিভাইড করা হয়েছে। দেন এখানে একটা পেজ টেবিল দ্বারা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে যে কোন পেজটা কোন স্পেসিফিক ফ্রেমের সাথে ম্যাপ করা হয়েছে, সেটা এই টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই পার্টিকুলার ইন্ডেক্সগুলোকে হচ্ছে পেজ হিসেবে রিপ্রেজেন্ট করতেছি এবং এই পার্টিকুলার রাইট সাইডের ভ্যালুগুলোকে হচ্ছে আপনার ফ্রেম হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সো তার মানে 0 নাম্বার পেজ অ্যাকচুয়ালি 1 নাম্বার ফ্রেমে স্টোর করা হয়েছে। সো আমরা এটা দেখতে পাচ্ছি। সো 1 নাম্বার পেজটাকে 4 নাম্বার ফ্রেমে রাখা হয়েছে, 2 নাম্বার পেজটাকে 3 নাম্বার ফ্রেমে রাখা হয়েছে, সিমিলারলি 3 নাম্বার পেজটাকে 7 নাম্বার ফ্রেমে স্টোর করা হয়েছে। ওকে, সো এইভাবে জিনিসগুলো আমরা হচ্ছে ওই সেম জিনিস আমরা এই জিনিসগুলো প্রিভিয়াসলিও দেখছি। সো এখানে আবার ওই জিনিসটা নিয়ে ডিসকাস করা হয়েছে। সো এই জিনিসগুলো হোপফুলি আমরা বুঝতে পারবো এখন। ওকে, সো এখানে ওই আরেকটা ম্যাপিংয়ের এক্সাম্পল দেওয়া হয়েছে কীভাবে অ্যাকচুয়ালি লজিক্যাল মেমোরিটাকে ফিজিক্যাল মেমোরির সাথে ম্যাপ করা হয়েছে, আর লজিক্যাল অ্যাড্রেসকে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে ম্যাপ করা হচ্ছে। এখানে সেম একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। সো ধরেন ফর এক্সাম্পল আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই স্পেসিফিক্যালি এটা হচ্ছে লজিক্যাল মেমোরি, মিনিং হচ্ছে এটা হচ্ছে আপনার প্রসেস। সো এই প্রসেসটার এই 5 নাম্বার যেই লজিক্যাল অ্যাড্রেসের যে ইনস্ট্রাকশনটা রয়েছে মিনিং এফ, এই জিনিসটাকে হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি, এই জিনিসটাকে হচ্ছে আমরা র্যামে লোকেট করতে চাচ্ছি বা র্যামে বের করতে চাচ্ছি যে র্যামের অ্যাকচুয়ালি কোন ফিজিক্যাল অ্যাড্রেসে এইটাকে ম্যাপ করা হয়েছে, ঠিক আছে। ওকে, সো সেইটার জন্য আমাদের ফার্স্ট অফ অল কী করা লাগবে, এই লজিক্যাল অ্যাড্রেস 5কে নিয়ে আমাদের কি করতে হবে, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। সো এইখানে দেখেন 0 থেকে স্টার্ট করে 15 পর্যন্ত লজিক্যাল অ্যাড্রেসেস আছে। তার মানে এই সবগুলা নাম্বারকে 4 বিট বাইনারি নাম্বার সিস্টেম দ্বারা কি করা পসিবল, রিপ্রেজেন্ট করা পসিবল। সো দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করছি 4 বিটে রিপ্রেজেন্ট করেছি এই
লজিক্যাল অ্যাড্রেস 5কে রিপ্রেজেন্ট করলে আমার এটা দাঁড়ায়। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে এই 4 বিটের কত বিট হচ্ছে আমার পেজ নাম্বারকে ইন্ডিকেট করে এবং কত বিট বা কোন বিটগুলো আমার অফসেটকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। সো এখানে দেওয়াই আছে n=2 m=4, এটা আপনি ক্যালকুলেট করেও চাইলে বের করতে পারবেন, ঠিক আছে। সো এটা ক্যালকুলেট করে বের করা সম্ভব। আমি ক্যালকুলেশনটা যেহেতু আগে দেখাইছি এখানে রিপিট করতে চাচ্ছি না। সো এই জায়গাটায় যেহেতু এম আর এনের ভ্যালু দেওয়া হয়েছে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এম এনের ভ্যালু ইউজ করে হচ্ছে আমরা পেজ নাম্বার এবং অফসেটের ওই বাইনারি নাম্বারের রিপ্রেজেন্টেশনগুলো বের করব কিভাবে। পেজ, ওকে, ওকে, সো পেজ পি, পেজ নাম্বার পি ইকুয়াল টু হচ্ছে এম মাইনাস এন। তার মানে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস এন এর ভ্যালু কত 2, এখান থেকে কত আসতেছে, এখান থেকে 2 আসতেছে। দ্যাট মিন্স আমার যে বাইনারি নাম্বারের রিপ্রেজেন্টেশনটা আমরা করলাম সেই নাম্বারের ফার্স্ট 2 বিটস হচ্ছে আমার পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, ওকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 2 বিটকে পেজ নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে। সো এই 2 বিটকে যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে এটা পেজ নাম্বার 1কে ইন্ডিকেট করে, ওকে। এরপরে ডি এর ভ্যালু, ডি মিনস অফসেট, অফসেটের ভ্যালু ডি ইজ ইকুয়াল টু এন, এন মিনস হচ্ছে 2 মানে হচ্ছে লাস্ট 2 বিটস যেটা করবে সেটা হচ্ছে আপনার এই লাস্ট 2 বিটস আমার অফসেটকে রিপ্রেজেন্ট করবে। সো লাস্ট 2 বিটসকে যদি ডেসিমালে কনভার্ট করি এটার ভ্যালু আসে হচ্ছে 1, ঠিক আছে। তো পেজ নাম্বার দিয়ে আমরা কোথায় যাব, পেজ নাম্বার নিয়ে আমরা পেজ টেবিলে লুক আপ করতে যাব। সো পেজ টেবিলে লুক আপ করে দেখলাম যে পেজ নাম্বার 1-এর কোরেসপন্ডিং ফ্রেম নাম্বার হচ্ছে 6। সো এখান থেকে 6কে পেয়ে আমরা লুক আপ করে বেসিক্যালি চলে গেলাম হচ্ছে আমরা মেইন মেমোরির কাছে। সো মেইন মেমোরির 6 নাম্বার ফ্রেম হচ্ছে দিস ওয়ান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন 6 নাম্বার ফ্রেমকে আইডেন্টিফাই করা ডান। এখন আমার বের করতে হবে যে অফসেট কত নাম্বার অফসেটে ভ্যালুটা আছে। সো আমার 1 নাম্বার অফসেটে, তার মানে ফার্স্ট এটা হচ্ছে 0 নাম্বার অফসেট, এরপরের অফসেটটা হচ্ছে আমার 1 নাম্বার অফসেট, এটা হচ্ছে 1 নাম্বার অফসেট। সো 1 নাম্বার অফসেটে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এফকে রাখা হয়েছে। সো এভাবে আমরা আবার দেখলাম একটা অ্যানাদার এক্সাম্পল দেখলাম যে কিভাবে আমাদের লজিক্যাল অ্যাড্রেসকে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে ম্যাপ করা হচ্ছে র্যামের, ঠিক আছে। সো অ্যানাদার এক্সাম্পল আমরা আবার রিপিট করলাম এটা। সো মুভিং অন, সো নেক্সট স্লাইডে হচ্ছে ওনারা অ্যানাদার এক্সাম্পল নিয়ে দেখাইছে। আই থিঙ্ক এখানে হচ্ছে এ নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে। সো এটা আপনারা ক্যালকুলেট করলেও বুঝতে পারবেন যে একে কীভাবে ম্যাপ করা হয়েছে। সো আমি মানে এফকে নিয়ে দেখাই দিচ্ছি, সো আপনি এই জিনিসটা নিজেই করতে পারবেন বা নিজে বুঝে নিতে পারবেন হোপফুলি, ওকে। সো পরবর্তী স্লাইডে যেটা নিয়ে ডিসকাস করা হয়েছে সেটা হচ্ছে সাইজ অফ পেজ। সো এখানে বেসিক্যালি একটা প্রবলেম নিয়ে কথাবার্তা বলা হয়েছে, সেটা হচ্ছে যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সো অলদো আমরা প্রিভিয়াসলি যেটা দেখেছি যে আমাদের পেজিং সিস্টেমের মধ্যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন নেই, তাই না। সো তাহলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই, বাট উই হ্যাভ অ্যানাদার টাইপ অফ প্রবলেম হুইচ ইজ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, তাই না। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা কি? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা আমরা ওই যে প্রিভিয়াসলি আগেও ডিসকাস করেছি যে আপনি যখন সাপোজ কোনো মেমোরির পার্টিকুলার কোনো একটা ব্লক, ধরেন এইটা হচ্ছে আপনার মেমোরি, এই মেমোরি থেকে সাপোজ আপনি এই ব্লকটা নিয়েছেন টু স্টোর ইউর ডেটা, বাট আপনার ডেটাগুলো স্টোর করার পরে দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার ব্লকের অনেকটুকু জায়গায় হচ্ছে পড়ে আছে, ওকে, অনেকটুকু জায়গা পড়ে আছে। ফর এক্সাম্পল আপনি ধরেন হচ্ছে এই পার্টিকুলার জায়গাটুকু হচ্ছে অকুপাই করে রাখছেন, বাট এই যে বাকি যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু হচ্ছে আপনার পড়ে আছে মানে হচ্ছে আপনি এই জায়গাটা ব্যবহার করতেছেন না বা এইখানে কোনো ডেটা রাখেন নাই, ঠিক আছে, বাট আপনি অ্যালোকেশন নিয়ে আসেন। সো এই যে জায়গাটা অ্যালোকেশন নিয়ে ধরে আসেন বাট ইউ আর নট ইউজিং দিস স্পেস, সো এই
এই টাইপের প্রবলেমটাকে বা এই টাইপের এইটাকেই বেসিক্যালি আমরা বলে থাকি হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন প্রবলেম, যে কোনো একটা পার্টিকুলার মেমোরির পার্টিকুলার কিছু স্পেস আপনি অকুপাই করে রেখেছেন, বাট ইউ আর নট ইউজিং দোজ স্পেসেস, সো তখন আমরা ওইটাকে বলি হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সো এটাকে যদি আমরা পেজিংয়ের কনসেপ্ট একটু দেখতে চাই যে কীভাবে পেজিংয়ে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে, সো এখানে দেখেন যে এইটা হচ্ছে আওয়ার প্রসেস 1। সো প্রসেস 1টাকে হচ্ছে আমার 0 থেকে শুরু করে 13 পর্যন্ত, মিনিং হচ্ছে 14টা হচ্ছে লজিক্যাল স্পেসে ডিভাইড করা হয়েছে, দ্যাট ইজ ওয়াই এই প্রসেস 1-এর সাইজ হচ্ছে 14 বাইট। সো প্রত্যেকটা সো এই 14 লজিক্যাল অ্যাড্রেসেসকে আমার হচ্ছে 4টা পেজে ডিভাইড করা হয়েছে এবং প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 4 বাইট করে, ঠিক আছে? এটা একটা ফিক্স সাইজ, তাই না? সো আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমরা যখন 4 বাইটের পেজগুলোকে অ্যাসাইন করতেছি, সো 0 থেকে 4 পর্যন্ত একটা পেজ দিলাম, 4 থেকে 8 পর্যন্ত আরেকটা পেজ গেল, 8 থেকে 12 পর্যন্ত অ্যানাদার পেজ গেল, বাট এখানে দেখেন 12 থেকে 13 পর্যন্ত আমার এই প্রসেসের হচ্ছে বেসিক্যালি কি লজিক্যাল অ্যাড্রেসেস রয়েছে, ঠিক আছে? সো বাট আমার পেজ কিন্তু হচ্ছে 4 বাইট অ্যালোকেট করতে পারবে বা 4 বাইট নিয়ে হচ্ছে পেজ তৈরি হয়, তাই না? বাট এখানে কিন্তু আমরা চাইলেও পেজটাকে 4 বাইট বানাইতে পারতেছি না, এটাকে আমার হচ্ছে 2 বাইটের রাখতে হচ্ছে, তাই না? সো বিকজ হচ্ছে আমার আগেই প্রসেসটা শেষ হয়ে গেছে। সো এখন প্রবলেমটা অ্যাকচুয়ালি তাহলে কখন অ্যারাইজ করবে? প্রবলেমটা অ্যারাইজ করবে হচ্ছে যখন এই পার্টিকুলার পেজটাকে আপনি যখন স্টোর করতে যাবেন র্যামে। সো দেখেন যখন 0 নম্বর পেজটাকে স্টোর করতে গেলেন, ঠিক আছে, ও একটা ফ্রেম দিয়ে দিল, পুরো যেহেতু পেজ সাইজ এবং ফ্রেম সাইজ সেম হয়, সো দ্যাট ইজ ওয়াই পুরো পেজটা পুরো ফ্রেমটাকে অকুপাই করে নিয়েছে। সেম থিং হচ্ছে ওই 1 নম্বর পেজটাকে যখন অ্যাসাইন করতেছেন তখনও সেম থিং হচ্ছে, 3 নম্বর ফ্রেমটাকে হচ্ছে পুরোপুরি অকুপাই করে নিচ্ছে, 2 নম্বর পেজটাও সেম কাজ করতেছে। এখন নাও হোয়েন ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি স্টোর পেজ নাম্বার 3 ইন ইউর র্যাম, তখন যেটা হচ্ছে যে পেজ নাম্বার 3 এর অ্যাকচুয়ালি হচ্ছে পেজ নাম্বার 3 এর 3 কত বাইট নিয়ে তৈরি? 2 বাইট নিয়ে তৈরি, তাই না? সো তার মানে পেজ নাম্বার 3কে আপনি যখন একটা ফ্রেমে স্টোর করতেছেন, ফ্রেম নাম্বার 5, এই ফ্রেমে 2 বাইট স্টোর করার পরে যে এখানে 2 বাইট স্টোর করলেন, আরও 2 বাইট কি থাকবে? আরও 2 বাইট এমটি থাকবে, তাই না? বিকজ আপনি তো ফ্রেমকে ছোট করতে পারবেন না, ফ্রেম আর পেজের সাইজ ফিক্সড। তার মানে হচ্ছে পেজকে যখন ফ্রেমে আপনি স্টোর করতেছেন তখন এই 2 বাইট পেজটা অ্যাকচুয়ালি এই 4 বাইটের ফ্রেমে স্টোর হচ্ছে। স্টোর হওয়ার টাইমে ফার্স্ট 2 বাইট ইউজ করা হচ্ছে এবং পরের 2 বাইটকে ও এমটি রেখে দিচ্ছে। তার মানে এই 2 বাইট, এই স্পেসটুকু র্যামের আর কোনো পেজ আর কোনো প্রসেস এই 2 বাইটকে স্টোর করতে পারবে না। এই 2 বাইট এই পার্টিকুলার প্রসেস 1-এর জন্য নেসেসারি না বা প্রয়োজন নেই, বাট স্টিল প্রসেস 1 বেসিক্যালি এই মানে স্পেসটাকে অকুপাই করে রেখেছে, বাট কোনো কাজে লাগাচ্ছে না। সো তার মানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কিন্তু এখানে প্রবলেম তৈরি হয়েছে, বিকজ আমরা স্পেসকে অকুপাই করে রাখতেছি বাট আমরা ইউজ করতেছি না। তার মানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন মানে অ্যাকচুয়ালি এখানে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তার মানে এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন একটা প্রবলেম আমরা দেখতে পাবো। এই অন্যান্য হচ্ছে নন কন্টিজিয়াস অ্যালোকেশন মেথডের মতো পেজিংয়েও আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন প্রবলেমটা রয়েছে। সো এখানে যদি আপনার হচ্ছে ক্যালকুলেট করে বের করতে পারে যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কত বাইট হচ্ছে, সেটা কিভাবে করবেন? ফর এক্সাম্পল আমি যদি আমার প্রবলেমটা নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই পার্টিকুলার প্রসেসকে যদি হচ্ছে আমি র্যামে স্টোর করি, দ্যাট মিনস 14 বাইটের এই প্রসেসটাকে যদি আমি র্যামে স্টোর করতে যাই, তাহলে কত বাইটের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন তৈরি হবে সেটা যদি হচ্ছে আমরা ক্যালকুলেট করতে যাই, ফার্স্ট অফ অল আমার কী করতে হবে? বের করতে হবে যে নাম্বার অফ পেজেস, তার মানে কতগুলো পেজকে আমি ঠিকঠাকভাবে স্টোর করতে পারবো সেটা আমার ক্যালকুলেট করতে হবে। সো সেটা ক্যালকুলেট করার জন্য আমি কী করতেছি? এই প্রসেস সাইজকে, টোটাল প্রসেস সাইজকে ডিভাইড করতেছি
পেজ সাইজ দ্বারা, ঠিক আছে, ইচ পেজের সাইজ দ্বারা হচ্ছে আমরা টোটাল প্রসেস সাইজকে ডিভাইড করতেছি। সো ফর এক্সাম্পল আমার এই পার্টিকুলার প্রসেস 1-এর সাইজটা কত 14 বাইট। সো 14 বাইটটাকে আমরা ডিভাইড করতেছি প্রত্যেকটা পেজের সাইজ দ্বারা, তার মানে 4 বাইট দ্বারা, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী করতেছি, এটাকে ডিভাইড করতেছি। তো ডিভাইড করার পরে দেখবো যে আমরা এই পার্টিকুলার ডিভাইড করার পরে আমরা ফ্র্যাকশনাল ভ্যালু পাবো 3 পয়েন্ট সামথিং পাবো। দ্যাট মিনস 3টা পেজ ভ্যালিডভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট করার পরে এই 2 বাইট ডেটাকে আমরা হচ্ছে কোনো পেজে রিপ্রেজেন্ট করতে পারবো না, বিকজ হচ্ছে এই 2 বাইট ডেটা মানে একটা পেজ ক্রিয়েট করতে হইলে আমার 4 বাইট লাগে, তাই না? সো এই 2 বাইট হচ্ছে এক্সট্রা, এটাকে কোনো পেজ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো না, ঠিক আছে। সো এখন আমাদের কি করতে হবে, তাহলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে এই 2 বাইটটা যখন আমি কোনো ফ্রেমে রাখতে যাব তখন তখনই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন তৈরি হবে, ঠিক আছে। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন তখন তৈরি হবে যখন আমি 2 বাইটকে রাখতে যাচ্ছি, বিকজ আমি পেজের সমান কোনো ডেটা রাখতে যাচ্ছি না, পেজের থেকে ছোটো ডেটা রাখতে যাচ্ছি, তাই না? সো যেহেতু ফ্রেমকে আর ছোটো করা পসিবল না, তখন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে। এখন কতটুকু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে এটা কিভাবে ক্যালকুলেট করব? এখানে দেখেন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের অ্যামাউন্ট ক্যালকুলেট করার জন্য আমার যেটা করতে হবে, এই একটা ফ্রেমের সাইজ থেকে এই এক্সট্রা যতটুকু ডেটা আমার রয়েছে সে যেটাকে আমি হচ্ছে পেজে কনভার্ট করতে পারলাম না, সেটাকে অ্যাকচুয়ালি সাবট্রাক্ট করে দেবো। সো একটা ফ্রেমের সাইজ হচ্ছে 4 বাইট, আমার এক্সট্রা ডেটা রয়েছে হচ্ছে 2 বাইট। সো এটাকে যদি সাবট্রাক্ট করে দেই আমার রিমেইনিং কত বাইট থাকবে? রিমেইনিং থাকবে হচ্ছে 2 বাইট। সো তার মানে এই যে এই 2 বাইট ডেটা, এই 2 বাইট ডেটা কি হইতেছে? রিমেইনিং, তার মানে ফাঁকা পড়ে থাকবে, ঠিক আছে। সো এই 4 বাইটের মধ্যে এই 2 বাইট যেটা হচ্ছে এক্সট্রা, ওকে, যেটা হচ্ছে এক্সট্রা, এই 2 বাইট 4 বাইটের মধ্যে রাখা হইতেছে, রাখার পরেও আমার এই 2 বাইট জায়গাটুকু বেঁচে থাকে, ঠিক আছে। সো এভাবে আমরা কি করতে পারি, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে পারি। ফর এক্সাম্পল এইখানে যে এক্সাম্পলটা আপনার দেওয়া রয়েছে সেটা হচ্ছে পেজের সাইজ বলা হয়েছে এত, প্রসেসের সাইজ বলা হয়েছে এত। সো এই প্রসেসের সাইজটাকে আমরা কি করব, ডিভাইড করব হচ্ছে পেজ সাইজ দ্বারা। সাইজ দ্বারা ডিভাইড করলে আমরা কি পাবো, যে কতগুলো প্রপার পেজ আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো এবং এরপরে কত বাইট ডেটা হচ্ছে এক্সট্রা থাকবে যেটাকে পেজে কনভার্ট করা পসিবল না, এত বাইট, তাই না? সো এখন এইটা থেকে যদি আমি ফ্র্যাগমেন্টেশনের অ্যামাউন্টটা বের করতে চাই, যে কতটুকু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে, সেটা বের করার জন্য আমি কী করবো, একটা ফ্রেমের সাইজ অর ইউ ক্যান সে পেজের সাইজ আর ফ্রেমের সাইজ যেহেতু ইকুয়াল হয়, তাহলে যে কোনো একটা আপনি চিন্তা করতে পারেন। ধরেন এই ফ্রেমের সাইজ থেকে আমরা বাদ দেবো কি, ওই এক্সট্রা অ্যামাউন্টটা বাদ দেবো, বিকজ এতটুকু আপনি রাখতে পারবেন। রাখার পরে আপনার এই ফ্রেম থেকে কতটুকু জায়গা বাকি থাকবে, এতটুকু জায়গা, দ্যাট মিনস 962 বাইট হচ্ছে রিমেইনিং থাকবে, যেই বাইটের এই ডেটাটুকু হচ্ছে বা এই মেমোরিটুকু আপনি কী করতে হবে, আপনার এটা রেখে দিতে হবে, এটা আপনি ইউজ করতে পারবেন না। তার মানে ফ্রেমের মধ্যে এতটুকু ডেটা হচ্ছে এমটি পড়ে থাকবে, ঠিক আছে। সো এইটাকে বলতেছে আমরা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের অ্যামাউন্ট, ওকে। সো এখানে এই পয়েন্টে যেটা বলার ট্রাই করা হয়েছে যে ওর্স কেস ফ্র্যাগমেন্টেশন কখন ক্রিয়েট হয়। ওর্স কেস ফ্র্যাগমেন্টেশন হবে যখন হচ্ছে আপনার 1 বাইট পরিমাণ ডেটা এক্সট্রা থাকবে। তার মানে চিন্তা করেন যে হচ্ছে আপনার এইখানে পেজের সাইজ আর ফ্রেমের সাইজ হচ্ছে 2048 বাইট, বাট এমন আপনার ধরেন সিনারিওটা এমনভাবে ক্রিয়েট হয়েছে যে আপনার সবগুলা পেজকে আপনি রেখে দেখতে পাইছেন যে 1 বাইট ডেটাকে আপনি রাখতে পারেন নাই, মানে অন্যান্য পেজের মধ্যে এইটা এক্সট্রা। সো 1 বাইট ডেটার জন্য আপনার কি করা লাগবে, এই 2048 বাইটের একটা ফ্রেম নিতে হবে এবং এতটুকু ফ্রেমের মধ্যে জাস্ট 1 বাইট আপনার রাখতে হবে, তাই না? সো 1 বাইট যখন এক্সট্রা হয়ে যাবে, ওই কেসটাকে আমরা বলতেছি হচ্ছে ওর্স কেস ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। আর অন অ্যাভারেজ কেস ফ্র্যাগমেন্টেশনটা কীভাবে হয়, এটা হচ্ছে যে হচ্ছে ধরেন আপনার মানে 50% হচ্ছে ফ্রেম যদি ফাঁকা থাকে, ফ্রেমের সাইজের যদি 50% ফাঁকা থাকে, তখন আমরা অ্যাভারেজ কেস বলতেছি। তার মানে এই যে আমাদের এই ক্ষেত্রে যেটা হয়েছে যে একটা ফ্রেমের সাইজ হচ্ছে 4 বাইট, এর মধ্যে হচ্ছে 2 বাইট হচ্ছে এমটি রয়েছে, তার মানে 50% কি হইতেছে, এমটি। সো 50% এমটি থাকা মানে হচ্ছে ওইটাকে আমরা অ্যাভারেজ ফ্র্যাগমেন্টেশন বলতেছি, ঠিক আছে।
সো এখন এই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন প্রবলেমটাকে অ্যাকচুয়ালি পুরোপুরি সলভ করা ওইভাবে পসিবল না, বাট আমরা রিডিউস করতে পারি কীভাবে। চিন্তা করেন আমরা যদি ফ্রেম সাইজগুলোকে একটু ছোটো বানাই ফেলি তাহলে কিন্তু মানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটার পরিমাণটা অনেক কমে যাবে। কিভাবে? এই প্রিভিয়াস প্রবলেমের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের ফ্রেম সাইজ ছিল হচ্ছে 2048 বাইটস, এটাকে যদি হচ্ছে আপনি 1024 বাইটস দ্বারা হচ্ছে যদি হচ্ছে আপনি করেন, যদি হচ্ছে ফ্রেম হিসেবে কনসিডার করেন যে 1024 বাইটসের একটা করে ফ্রেম হবে, সো তখন দেখবেন যে এই ফ্র্যাগমেন্টেশনের পরিমাণটা হচ্ছে আপনার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের পরিমাণটা রিডিউসড হয়ে যাচ্ছে। আর আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে যদি চিন্তা করেন, আমরা যদি হচ্ছে এই প্রত্যেকটা পেজ আর ফ্রেমগুলোকে যদি 4 বাইটের জায়গায় যদি হচ্ছে 2 বাইট দিয়ে রিপ্রেজেন্ট করতাম, 2 বাইট দিয়ে রিপ্রেজেন্ট করলে আমাদের কিন্তু মানে ফ্রেম আর পেজগুলো কিন্তু ম্যাচ করে যাইতো আমার টোটাল প্রসেসের সাইজের সাথে। তখন কি হইতো, তখন আমরা টোটাল 7টা পেজে আমরা কি করতে পারতাম, রিপ্রেজেন্ট করতে পারতাম এবং আমাদের কোনো এক্সট্রা থাকতো না। সো এক্সট্রা না থাকলে কি হইতো, আমরা ডিরেক্টলি কি করতে পারতাম, আমরা ডিরেক্টলি সবগুলা পেজকে আলাদা আলাদা ফ্রেমে অ্যাসাইন করে দিতে পারতাম এবং আমাদের এক্সট্রা কোনো ডেটা না থাকার কারণে আমাদের এক্সট্রা কোনো ফ্রেম নেওয়া লাগতো না এবং ফ্রেম না নেওয়ার কারণে হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন টোটালি ক্রিয়েট হইতো না আমার এই ক্ষেত্রে, যদি আমি এভাবে কনসিডার করতাম জিনিসটাকে। ঠিক আছে, টোটালি ইন্টারনাল কোনো ফ্র্যাগমেন্টেশন তৈরি হইতো না। ওকে, সো হোপফুলি আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। সো নেক্সট স্লাইডে যেটা ডিসকাস করা হয়েছে এটা হচ্ছে ফ্রি ফ্রেমস। সো ফ্রি ফ্রেমসের ইয়াটা বেসিক্যালি যেভাবে এক্সপ্লেন ওনরা করার ট্রাই করেছে সেটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে আপনার প্রসেস একটা। সো এই প্রসেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রসেসটাকে হচ্ছে 4টা পেজে ডিভাইড করা হয়েছে 0 থেকে 3 পর্যন্ত। এখন এই 4টা পেজকে যদি আপনি হচ্ছে র্যামের মধ্যে স্টোর করতে চান ও র্যামে অ্যালোকেশন দিতে চান বা অ্যালোকেট করতে চান, তখন আপনার ফার্স্ট অফ অল কী করতে হবে, ফ্রি ফ্রেম লিস্টের কাছে আপনার যাইতে হবে। লিস্টের কাছে গিয়ে আপনার দেখতে হবে যে কোন কোন ফ্রেমগুলো ফ্রি আছে, যে ফ্রেমগুলোর মধ্যে আপনি আপনার পেজগুলোকে রাখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন 14 আছে, 13 আছে, 18 আছে, 20 আছে, 15 আছে, এই ফ্রেমগুলো ফ্রি। সো আপনার কয়টা ফ্রেম লাগবে, 4টা পেজ রাখার জন্য আপনার 4টা ফ্রেম লাগবে। তখন আপনি যেটা করবেন, এই ফ্রেম লিস্ট থেকে ফার্স্ট 4টা ফ্রেমকে আপনি নিয়ে নেবেন। সো ফার্স্ট 4টা ফ্রেমকে নিয়ে নিলেন। সো নিয়ে নেওয়ার পরে যেটা করলেন, পেজ নাম্বার 0কে হচ্ছে এই 13-এ অ্যালোকেট করে দিলেন, পেজ নাম্বার 1টাকে হচ্ছে 14-এ করে দিলেন, পেজ নাম্বার 2টাকে হচ্ছে আপনি যেটা করবেন, পেজ নাম্বার 2টাকে হচ্ছে আপনি 18-এ অ্যালোকেশন করে দিলেন, পেজ নাম্বার 3টাকে হচ্ছে আপনি 20-তে অ্যালোকেশন করে দিলেন। এভাবে আপনি প্রত্যেকটা পেজকে আপনার ফ্রি যেই ফ্রেমগুলো রয়েছে সেখানে অ্যালোকেশন দিয়ে দিলেন। ঠিক আছে, সো এখানে একটা রিমেইনিং ফ্রি ফ্রেম স্লট থেকে গেল, সেটা হচ্ছে 15, তাই না? সো এভাবে আমরা কি করি, ফ্রি ফ্রেম লিস্টটা দেখে আমরা আমাদের পেজগুলোকে র্যামে অ্যালোকেশন দিয়ে থাকি। ঠিক আছে, সো এটা আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এই যে এখানে দেখতে পাচ্ছি যে এই 15 নম্বর ফ্রেমটা লাস্টে কি থাকতেছে, লাস্টে এই ফ্রি ফ্রেম লিস্টে থেকে যাচ্ছে আফটার অ্যাকচুয়ালি অ্যালোকেটিং আওয়ার প্রসেস। ঠিক আছে, ওকে। সো এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ আওয়ার পেজ টেবিল। সো পেজ টেবিলটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়। সো এখানে আমরা যদি একটু পেজ টেবিলের ইমপ্লিমেন্টেশনটা যদি একটু নোটিস করি, সেটা হচ্ছে যে যেটা বলা হয়েছে, পেজ টেবিল ইজ কিপড ইন মেইন মেমোরি। সো পেজ টেবিল ইজ কিপড ইন মেইন মেমোরি, এটার মানেটা কি? মানে হচ্ছে যে আমাদের যে র্যামটা রয়েছে না, এই র্যামের মধ্যেই আমাদের এই পেজ টেবিলটাকে রাখা হয়, তাই না? সো এই র্যামের পার্টিকুলার কোনো একটা মেমোরি বা কোনো একটা স্পেসে এই পেজ টেবিলটাকে রেখে দেওয়া হয়। সো যেহেতু র্যামের মধ্যে রাখতেছি, সো আমাদের যেটা করা হয়, পেজ টেবিল বেজ রেজিস্টার, যেটা বেজ রেজিস্টারের মতো কাজ করে, আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছি। সো এইটার একটা বেজ রেজিস্টার থাকে যেটা কি করে, পয়েন্ট টু দ্য পেজ টেবিল, দ্যাট মিনস স্টার্টিং অফ দ্য পেজ টেবিলকে এটা পয়েন্ট করে। ঠিক আছে, আর পেজ টেবিল লেন্থ রেজিস্টার বা পিটিএলআর, এই রেজিস্টারের কাজ কি, ইন্ডিকেটস দ্য সাইজ অফ দ্য পেজ টেবিল। ঠিক আছে, তো পেজ টেবিলের সাইজটা কত হবে এইটা ইন্ডিকেট করে। মিনিং হচ্ছে আপনার
যে হচ্ছে আপনি যখন একটা র্যামের মধ্যে ধরেন এই পার্টিকুলার জায়গাটাই হচ্ছে আপনি কি করলেন, পেজ টেবিলের বেজ রেজিস্টারটা এখানে রাখলেন, দ্যাট মিনস বেজ রেজিস্টারে এই ভ্যালুটা রাখলেন, দ্যাট মিনস এখান থেকে আপনার কি শুরু হচ্ছে, পেজ টেবিলটা শুরু হচ্ছে। বাট কতটুকু পেজ টেবিল, এই যে এতটুকু যে আপনার পেজ টেবিল, এটা কেমনে বুঝবেন? এটা বোঝার জন্য আপনার কি লাগবে, ওই যে আমরা পড়তেছিলাম লিমিট, আর এইখানে ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি দ্বারা, লেন্থ দ্বারা। তার মানে হচ্ছে এই লেন্থটাকে হচ্ছে আপনার কোনো জায়গায় রাখতে হবে। সো এই লেন্থের থ্রুতে যেটা করতে পারবেন, বেস প্লাস এই লেন্থটা ইউজ করে আপনি যেটা বের করবেন সেটা হচ্ছে যে ওই পার্টিকুলার মানে পেজ টেবিল লেন্থ রেজিস্টারের ভ্যালু, ওর যেটা আপনি বের করতে পারবেন যে হচ্ছে একদম এন্ডিং অ্যাড্রেসটা বের করতে পারবেন, ঠিক আছে, এই লেন্থটা রেখে, ঠিক আছে। ওকে, ওকে। সো এই দুইটা পয়েন্ট চলে গেল। এখন থার্ড পয়েন্টটা, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে বলা হয়েছে যে ইন দিস স্কিম এভরি ডেটা ইনস্ট্রাকশন অ্যাক্সেস রিকোয়ার্স টু মেমোরি অ্যাক্সেসেস। ওকে, এভরি ডেটা ইনস্ট্রাকশন অ্যাক্সেস, সো এভরি ডেটা ইনস্ট্রাকশন অ্যাক্সেস রিকোয়ার্স টু মেমোরি অ্যাক্সেস। সো এইটার মানেটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো এটা বোঝার জন্য আমরা বুঝবো যে ডেটা ওর ইনস্ট্রাকশন অ্যাক্সেস মানে কি। ডেটা ইনস্ট্রাকশন অ্যাক্সেস কে করে? এই কাজটা করে হচ্ছে সিপিইউ, তাই না? সো এই বলার ট্রাই করতেছে সিপিইউ এর দুইটা মেমোরি অ্যাক্সেস প্রয়োজন। কিভাবে এটা চিন্তা করেন, সিপিইউ যখন কোনো একটা পার্টিকুলার প্রসেসের, সাপোজ P1 প্রসেসের কী করতে চাচ্ছে, ইনস্ট্রাকশন নাম্বার 10কে অ্যাক্সেস করতে চাচ্ছে। সো তখন এই 10-এর ডেটাকে অ্যাক্সেস করার জন্য আপনার কোথায় যেতে হবে? র্যামের কাছে চলে যেতে হবে। সো এখন বেসিক্যালি দুইটা মেমোরি অ্যাক্সেস কেমনে লাগলো, একবারই তো গেলেই হইতো। সো এখন দেখেন, ফার্স্ট অফ অল সিপিইউ যেটা করে, লুক আপ করে ইন দ্য পেজ টেবিল। তার মানে এই যে র্যামের কাছে যাবে, সো র্যামের অ্যাকচুয়ালি যেহেতু র্যামকে হচ্ছে আমরা ফ্রেমে ডিভাইড করি, তাই না? সো অ্যাকচুয়ালি কোন পার্টিকুলার ফ্রেমে রিকোয়েস্ট করবে, কোন পার্টিকুলার ফ্রেমে যাবে, সেই জিনিসটা ক্যালকুলেট করার জন্য আমার কোথায় যেতে হবে? পেজ টেবিলে যেতে হবে, তাই না? লুক আপ করতে হবে। তার মানে এই পেজ টেবিলে লুক আপ করার জন্য সিপিইউকে ফার্স্ট অফ অল রিকোয়েস্ট নাম্বার 1 করতে হবে। সো এই রিকোয়েস্টটা র্যামের কাছে কেন আসতেছে বলেন তো? কারণ হচ্ছে এই লুক আপ টেবিলটা ওর এই পেজ টেবিলটা কোথায় থাকতেছে? এই পেজ টেবিলটা থাকে কিন্তু আপনার এই র্যামের মধ্যে, তাই না? দ্যাট ইজ ওয়াই র্যামে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এই পেজ টেবিলটা অ্যাক্সেস করার জন্য বা লুক আপ করার জন্য আপনার 1 নাম্বার রিকোয়েস্ট করতেছে হচ্ছে র্যামে। দেন এই পেজ টেবিল থেকে ফ্রেম নাম্বারটা বের করে নিয়ে গিয়ে যেটা করতেছে সিপিইউ এগেইন অ্যাক্সেস রিকোয়েস্ট করতেছে কিসের জন্য? এই ফ্রেমের স্পেসিফিক ওই 10 নাম্বার ইনস্ট্রাকশনটা এই ফ্রেমের যে অ্যাড্রেসে রাখা হয়েছে সেই অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে যাচ্ছে। 2 নাম্বার রিকোয়েস্টটা কী জন্য করা হইতেছে? টু অ্যাক্সেস দ্য স্পেসিফিক ফ্রেম ফর ডেটা, তাই না? সো তার মানে এইভাবে বেসিক্যালি একটা সিপিইউর 1 নাম্বার রিকোয়েস্ট করা লাগে হচ্ছে ফর অ্যাক্সেসিং দ্য পেজ টেবিল, অ্যান্ড সেকেন্ড অ্যাক্সেস রিকোয়েস্ট করা লাগে ফর অ্যাক্সেসিং দ্য ডেটা, ঠিক আছে। সো এই জন্য এখানে বলা হয়েছে দুইটা টু মেমোরি অ্যাক্সেস রিকোয়েস্ট রিকোয়ার করে, ঠিক আছে। টু মেমোরির কথা বলা হয়েছে এই জন্য এখানে। ওকে, সো এখন এখানে যেটা বলার ট্রাই করা হয়েছে, ওকে, এখানে যেটা বলার ট্রাই করা হয়েছে সেটা হচ্ছে যে দ্য টু মেমোরি অ্যাক্সেস প্রবলেম ক্যান বি সলভড বাই দ্য ইউজ অফ স্পেশাল ফাস্ট লুকআপ হার্ডওয়্যার ক্যাশ কল্ড অ্যাসোসিয়েট মেমোরি অর ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার বা টিএলবিস, ঠিক আছে। সো এই দুইটা মেকানিজম দ্বারা আমরা কি করতে পারি? এই পার্টিকুলার মানে অ্যাক্সেস প্রবলেম বা দুইবার যে অ্যাক্সেস করা লাগে, এটা কি টাইম কনজিউমিং, তাই না? সো টাইম কনজিউমিং হওয়ার কারণে আমার কি করা লাগতেছে? এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের দুটা মেথড আমরা ইন্ট্রোডিউস করছি। একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি আর একটা হচ্ছে টিএলবি। সো এই দুইটাকে কিন্তু কি বলা হচ্ছে? মেমোরি। সো এই মেমোরিগুলো অ্যাকচুয়ালি কাইন্ড অফ ক্যাশ,
ক্যাশ মেমোরি, ঠিক আছে। আমরা ক্যাশ মেমোরি বলতে যেটা বুঝি সেইটাই কিন্তু এই মেমোরিগুলো, ঠিক আছে। সো তার মানে ক্যাশ মেমোরি হওয়ার কারণে এই জিনিসগুলা এই মেমোরিগুলা যেহেতু আমরা হচ্ছে যেটা করতেছি সেটা হচ্ছে সিপিইউ এবং হচ্ছে র্যাম, এই দুইটার ইন বিটুইনে এই জিনিসগুলো হচ্ছে কি করতেছি, সেট আপ করতেছে, যার ফলে যেটা হচ্ছে যে আমাদের সিপিইউ এর এই অ্যাক্সেস টাইমটা অনেক রিডিউস করতেছে। সেটাই বলা হচ্ছে যে এই ফাস্ট লুক আপ করতে পারতেছে সিপিইউ, ঠিক আছে। সো এইটার কিছু রিপ্রেজেন্টেশন এখানে দেওয়া হয়েছে যে অ্যাসোসিয়েটিভ মেমোরি কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে থাকে, বা হচ্ছে টিএলবি যেটাই বলেন আপনি। সো এইটা যেটা করে, এই পার্টিকুলার মেমোরির মধ্যে একটা কপি রাখা হয়। কপিটা কিসের? কপি অফ দ্য পেজ টেবিল অফ আ সার্টেইন মোমেন্ট। সো অফ আ সার্টেইন মোমেন্ট, ঠিক আছে। সো কপি অফ দ্য পেজ টেবিল অফ এ সার্টেইন মোমেন্ট, তার মানে একটা পেজ টেবিলের একটা মোমেন্টের কি করা হয়, একটা স্ন্যাপশট নিয়ে এখানে কপি করে ফেলা হয়, ঠিক আছে, কাইন্ড অফ। সো এটা দ্বারা কি হয়, তার মানে হচ্ছে প্রিভিয়াসলি আপনার সিপিইউ কি করা লাগতো, পেজ টেবিল অ্যাক্সেস করার জন্য র্যামের কাছে যাওয়া লাগতো। বাট এখন যেটা করা হয়েছে, ইন বিটুইন যে একটা ক্যাশ রাখা হয়েছে, এর মধ্যেই হচ্ছে এই পেজ টেবিলটাকে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা স্ন্যাপশট রাখা হয়েছে একটা মোমেন্টের। তার মানে এখন সিপিইউ যদি এইখানে একটু লুক আপ করে যে হচ্ছে আমি যে জিনিসটা পেজ টেবিলের যে জিনিসটা লুক আপ করতেছি সেটা এখানে পাওয়া যায় কিনা, ঠিক আছে। যদি পাওয়া যায়, দেখেন এখান থেকে কিন্তু কুইকলি আমরা নিয়ে নিতে পারতেছি, আমাদের র্যামের কাছে যাওয়া লাগতেছে না। তার মানে এই পেজ টেবিল টাই ক্যাশে রাখা আমাদের জন্য কি হচ্ছে, মোর টাইম এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, তাই না? বাট দ্য থিং ইজ, এই পেজ টেবিলে বা এই পার্টিকুলার হচ্ছে ক্যাশে, ওর যেটাকে আমরা বলতেছি অ্যাসোসিয়েট মেমোরি। সো এই জায়গাটাতে নট নেসেসারিলি যে সবসময় পেজ টেবিলের হচ্ছে সবগুলো এন্ট্রি প্রেজেন্ট থাকবে, বিকজ একটা মোমেন্টের স্ন্যাপশট নিতেছে। হইতে পারে যে মোমেন্টটা নিয়েছে এখানে যেরকম আমি লিখে রাখছি, সেই মোমেন্টে 0 নম্বর পেজের জন্য কোনো ফ্রেম অ্যাসাইন করা নাই, 2 নম্বর পেজের জন্য কোনো ফ্রেম অ্যাসাইন করা নাই, এগুলো নাই। বাট 1 নম্বর পেজের জন্য আছে, 3 নম্বর পেজের জন্য আছে। তার মানে আপনি যদি এখন সিপিইউ যদি বলে যে আমি এই 0 নম্বর পেজের কোনো একটা ডেটা অ্যাক্সেস করতে চাচ্ছি, সো তখন যেটা করবে, তখন যদি এই পার্টিকুলার ক্যাশে ওর অ্যাসোসিয়েটিভ মেমোরিতে যদি লুক আপ করে, তখন দেখবে এখানে ফ্রেমটা মিসিং হওয়ার কারণে কি হবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাশ মিস, ঠিক আছে, ক্যাশ মিস করছে। তার মানে এখানে এই ডেটাটা নাই। তাহলে আপনার কি করতে হবে, আপনাকে হচ্ছে র্যামের কাছে গিয়ে হচ্ছে রিকোয়েস্ট করতে হবে, র্যামের পেজ টেবিলে গিয়ে ওই জিনিসটা লুক আপ করতে হবে। সো এই জন্য ক্যাশ মিস হইলে আমরা কি করি, ক্যাশ মিস হইলে দুইটাই আমরা কি করি, র্যামের কাছে রিকোয়েস্ট করি, র্যামের কাছে দুইবার রিকোয়েস্ট করি। একবার হচ্ছে পেজ টেবিল লুক আপ করি, সেকেন্ড টাইম হচ্ছে ডেটাটা অ্যাকচুয়ালি অ্যাক্সেস করি, ঠিক আছে। বাট যদি হচ্ছে এই পার্টিকুলার ক্যাশের মধ্যে আমি ধরেন সাপোজ নাও আমি উই ওয়ান্ট টু অ্যাক্সেস দ্য পেজ নাম্বার 1। সো এখন দেখেন হিয়ার উই হ্যাভ দ্য এন্ট্রি ফর পেজ নাম্বার 1 অ্যান্ড ইট ইন্ডিকেটস দ্য ফ্রেম নাম্বার 3। তার মানে এই পেজ নাম্বার 1টাকে ফ্রেম নাম্বার 3তে রাখা হয়েছে, এই ডেটাটা কিন্তু আমার ক্যাশে আছে। সো তখন যেটা করবে, সিপিইউ যখন হচ্ছে ওইটাকে রিকোয়েস্ট করবে, সো তখন কিন্তু ও কুইকলি এই ডেটাটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে। দেখেন এই পেজ নাম্বার 1-এর জন্য যখন রিকোয়েস্ট করতেছে, তখন ও রিটার্ন করে দিচ্ছে এটা ফ্রেম নাম্বার 3, ঠিক আছে। তখন যেটা করা হচ্ছে, দেখেন এই প্রথম এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাশ হিট। তার মানে ক্যাশের মধ্যে আমরা ডেটাটা পেয়ে গিয়েছি। তখন যেটা করা লাগতেছে, একটা টিএলবি বেসিক্যালি একটা টিএলবি রিকোয়েস্ট করা হইতেছে, একটা র্যাম রিকোয়েস্ট করা হইতেছে। টিএলবি মিনস হচ্ছে এই বেসিক্যালি হচ্ছে ওই যেটা বললাম, এই যে উপরে লেখা ছিল যে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার, যেটাকে আমরা টিএলবি বলি। সো এই টিএলবিটা একবার অ্যাক্সেস করা হচ্ছে এবং র্যামটাকে একবার অ্যাক্সেস করা হচ্ছে। এখন যদি আপনি একটু চিন্তা করেন, এই টিএলবিটা অ্যাক্সেস করার টাইম কিন্তু অবভিয়াসলি কম লাগবে র্যামের থেকে। ধরেন মেবি এই টিএলবিটা অ্যাক্সেস করতে হচ্ছে ধরেন 2 সেকেন্ডস টাইম লাগে, এবং র্যামকে অ্যাক্সেস করতে ধরেন 5 সেকেন্ডস টাইম লাগে, ঠিক আছে। সো ক্যাশ যদি হিট হয়, তাহলে দেখেন এখানে 2 সেকেন্ড লাগবে, প্লাস এই র্যামটাকে তো অ্যাক্সেস করা লাগবে ডেটার জন্য, সো এখানে 5 সেকেন্ড লাগবে। সো টোটাল
7 সেকেন্ডস আপনার লাগতেছে। আর যদি ক্যাশ মিস হয়, এখানে আপনার 5 সেকেন্ড লাগতেছে র্যামের জন্য, এখানে এগেন র্যামে অপারেশন করতে মানে অ্যাক্সেস করতেছেন 5 সেকেন্ড, তার মানে ইন টোটাল আপনার 10 সেকেন্ডস লাগতেছে। দেখছেন, যে ক্যাশ যদি মিস হয় তার মানে হচ্ছে আপনার সেই আগের মতো করা লাগতেছে, দুইবার র্যামে হচ্ছে রিকোয়েস্ট করা লাগতেছে আর অ্যাক্সেস করা লাগতেছে, যার ফলে হচ্ছে আপনার 10 সেকেন্ড লাগতেছে। বাট ক্যাশ হিট হইলে এটা কিন্তু হচ্ছে যেহেতু মানে ক্যাশ মেমোরি, এটা মোর ফাস্টার, সো এই কারণে যেটা হচ্ছে যে এইখানে দেখেন যে টাইমটা কম লাগতেছে। ঠিক আছে, ওই ডেটা অ্যাক্সেস টাইমটা, টোটাল অ্যাক্সেস টাইমটা কিন্তু 7 সেকেন্ড, এটা কিন্তু কম লাগতেছে। সো বেসিক্যালি অ্যাসোসিয়েটিভ মেমোরি অর টিএলবি যেটাই বলেন, সেটা বেসিক্যালি এভাবে কাজ করে থাকে। সো এইখানটাতে ওই যে যেটা বলতেছিলাম যে হচ্ছে এইখানটাতে যখন হচ্ছে কোনো একটা পার্টিকুলার পেজের জন্য যখন ইনফরমেশন থাকতেছে না, ঠিক আছে, যেমন এখানে পেজ নাম্বার 2 এর জন্য নাই, সো তার মানে হচ্ছে ওই যে আমরা সিপিইউ ইনস্টলের একটা কনসেপ্ট পড়তেছিলাম। সিপিইউ ইনস্টল মানে হচ্ছে ওই যে সিপিইউ এর ক্লক সাইকেল হচ্ছে মানে ধরেন এক সাইকেলে হচ্ছে সিপিইউ এক্সিকিউশন করে ফেলতে পারতো, বাট এখানে ডেটাটা না থাকার কারণে যেহেতু ওই র্যামে রিকোয়েস্ট করা লাগতেছে, র্যাম দেন হচ্ছে র্যামের কাছে ডেটা থাকলে ওইটা পাঠাচ্ছে, অর র্যাম আবার হচ্ছে এইচডিডি অর এসএসডি যেটাই বলেন সেখানে রিকোয়েস্ট করতেছে। সো এই প্রসেসটা হচ্ছে কি মাল্টিপল ক্লক সাইকেল লাগে। সো মাল্টিপল ক্লক সাইকেল লাগার কারণে এই মাল্টিপল ক্লক সাইকেল আমার সিপিইউকে বসে থাকা লাগতেছে, তাই না, এই ডেটাটা না পাওয়ার কারণে। সো ওইটাকেই বলতেছি হচ্ছে স্টপ। ঠিক আছে, সো ওই কনসেপ্টটাও কিন্তু এখান থেকেই আসছে। ওকে, আচ্ছা, সো এরপরে আমরা এখন যেটা স্টাডি করব সেটা হচ্ছে পেজিং হার্ডওয়্যার উইথ টিএলবি। ওই যেটা আমি উপর এক্সপ্লেন করলাম সেই জিনিসটা এখানে ডায়াগ্রাম আকারে দেওয়া হয়েছে। দেখেন, এটা হচ্ছে আপনার টিএলবির যে হচ্ছে টিএলবি যে হচ্ছে ক্যাশটা, সেইটার টেবিল হচ্ছে এইটা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো আমি পেজ নাম্বার লিখে রাখছি। সো পেজ নাম্বার 0 থেকে 6 পর্যন্ত আছে। এখানে দেখেন কিছু কিছু পেজের জন্য ফ্রেম নাম্বারগুলো অ্যাসাইন করা আছে। ঠিক আছে, ওকে। তো এখানে যেটা করা হচ্ছে যে সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস বা একটা ইনস্ট্রাকশনের জন্য হচ্ছে র্যাম অ্যাক্সেস করতে চাচ্ছে। ঠিক আছে, তখন ওই ইনস্ট্রাকশনটার পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেস থেকে হচ্ছে কি করা হচ্ছে, এই লজিক্যাল অ্যাড্রেস থেকে পেজ নাম্বারটা আইডেন্টিফাই করে সেই জিনিসটা হচ্ছে চেক করা হচ্ছে। ফার্স্ট অফ অল টিএলবি ক্যাশে লুক আপ করা হচ্ছে। ঠিক আছে, লুক আপ করার পরে যদি সাপোজ এই পেজ নাম্বারটা হচ্ছে সাপোজ 3 এখান থেকে পাইলো। ঠিক আছে, 3 পাওয়ার কারণে এই 3 এর পেজ নাম্বারটার কোরেসপন্ডিং ফ্রেম নাম্বারটা কিন্তু আমার টিএলবি ক্যাশে রয়েছে, যেটা হচ্ছে 7। এটাকে আমরা বলছি কি টিএলবি হিট করলে কি করতেছে, ও ডিরেক্টলি চলে যাচ্ছে র্যামের কাছে। সো র্যামের কাছে চলে গিয়ে হচ্ছে আপনার যেটা বলতেছে এই 7 নম্বর ফ্রেমটাকে আমরা অ্যাক্সেস করতে চাই। ঠিক আছে, অ্যাক্সেস করতে চাই, এবং এইখান থেকে আমার চলে আসতেছে কি, এখান থেকে চলে আসতেছে আমার অফসেট ভ্যালুটা। সো এভাবে আমরা কুইকলি র্যামটাকে অ্যাক্সেস করতে পারতেছি। বাট লেটসে যে হচ্ছে আমাদের কি হইল না, লেটসে হচ্ছে আমাদের টিএলবি হিট হইল না। মিনিং হচ্ছে আপনার সাপোজ আপনার পেজ নাম্বারটা আপনি ক্যালকুলেট করে এখান থেকে পেলেন হচ্ছে পেজ নাম্বারটা হচ্ছে 5। এখন যদি খেয়াল করেন এই 5 নাম্বারের জন্য টিএলবি ক্যাশে কোনো এন্ট্রি নাই, তাই না, এখানে কিন্তু এমটি এটা। সো এন্ট্রি না থাকার কারণে এটা টিএলবি কী করবে, টিএলবি মিস করবে। সো টিএলবি মিস করা মিনিং হচ্ছে আপনার কোথায় যাওয়া লাগবে, টিএলবি মিস করা মিনিং হচ্ছে আপনার র্যামে পেজ টেবিলে গিয়ে লুক আপ করতে হবে ওই পার্টিকুলার মানে পেজের ফ্রেমের ইনফরমেশনের জন্য। সো পেজ টেবিল থেকে লুক আপ করার পরে ফ্রেমের ইনফরমেশনটা রিট্রাইভ করবেন, দেন হচ্ছে ওই রিট্রাইভ করার পরে ওই ইনফরমেশনটা নিয়ে র্যামের কাছে এগেইন যাবেন, যাওয়ার পরে ওই পার্টিকুলার ফ্রেম থেকে ওই পার্টিকুলার অফসেট ক্যালকুলেট করে ওই অফসেটের অ্যাড্রেসটা অ্যাক্সেস করবেন আর কি। সো এভাবে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করে থাকি। ঠিক আছে, ওই একই জিনিস এখানে ডায়াগ্রাম সহ এক্সপ্লেন করা হয়েছে। ওকে, এখন আমরা যেটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে যে ইফেক্টিভ অ্যাক্সেস টাইম। সো ইফেক্টিভ অ্যাক্সেস টাইমটা কি, এইটা বোঝার আগে উই নিড টু স্টাডি সাম টার্মিনোলজিস। সো ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে যে অ্যাসোসিয়েটিভ লুকআপ টাইম। সো অ্যাসোসিয়েটিভ লুকআপ টাইমকে অ্যাকচুয়ালি আমরা এই আইকন দ্বারা
এক্সপ্রেস করি, যেটাকে একটা টাইম ইউনিট হিসেবে আমরা কনসিডার করতেছি, বিকজ লুক আপ করতে তো আমাদের যে কোনো একটু সময় লাগবে, তাই না? সো ওই সময়টাকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে ওই টাইমটাকে বলতেছি হচ্ছে অ্যাসোসিয়েটিভ লুক আপ টাইম, ঠিক আছে? সো অ্যাসোসিয়েটিভ লুক আপ টাইম বলতে অ্যাকচুয়ালি কোথায় লুক আপ করতেছি এবং কার টাইম সম্পর্কে বলা হচ্ছে, এখানে উপরে লেখা আছে দেখেন, ক্যাশ লুক আপ টাইম। সো ক্যাশটা কি? এই যে আমরা উপরে হচ্ছে টিএলবি ক্যাশে আমরা হচ্ছে পেজ টেবিলের একটা স্ন্যাপশট স্টোর করতাম। সো এই টিএলবি ক্যাশের মধ্যে যে পেজ টেবিলটা আমাদের থাকে, সেই পেজ টেবিলটা লুক আপ করতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসোসিয়েটিভ লুক আপ টাইম অর ক্যাশ লুক আপ টাইম, ঠিক আছে? ওকে, সো সেকেন্ডলি যেটা বলা আছে যে ইট ক্যান বি লেস দেন 10% অফ মেমোরি অ্যাক্সেস টাইম। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই টিএলবি ক্যাশের মধ্যে যদি হচ্ছে আমাদের পেজ টেবিলের ইনফরমেশনটা থাকে এবং সেখানে আমি যদি যেই পেজটা নিয়ে হচ্ছে লুক আপ করতেছি সেই পেজের কোরেসপন্ডিং ইনফরমেশন যদি হচ্ছে এই ক্যাশের মধ্যে থেকে পেয়ে যাই, মিনিং এই ক্যাশের মধ্যে যে পেজ টেবিলটা রয়েছে সেখান থেকে পেয়ে যাই, তাহলে আমার বেসিক্যালি হচ্ছে ওই পেজের ইনফরমেশনটা র্যাম থেকে নিয়ে আসতে যে সময় লাগতো তার থেকে 10% সময় কম লাগবে। সো কি বুঝাইলাম? সেটা হচ্ছে যে আপনার এই যে এই জায়গাটাতে আমরা একটা কেস নিয়ে স্টাডি করতেছিলাম যে হচ্ছে ইফ পেজ নাম্বার যদি 3 হয় তাহলে বেসিক্যালি জিনিসটা কি হবে, তাহলে আমরা এই পেজ নাম্বারটা নিয়ে এই টিএলবি ক্যাশের মধ্যে যে পেজ টেবিলটা আছে সেই টেবিলটার মধ্যে লুক আপ করবো। লুক আপ করার টাইমে আমরা দেখতে পাবো যে পেজ নাম্বার 3 এর জন্য এই যে একটা এন্ট্রি এখানে রাখা হয়েছে, তাই না? সো এই এন্ট্রিটা কিন্তু আমরা পেয়ে যাব এবং এই পেজ নাম্বার 3 কোরেসপন্ডিং যে হচ্ছে আমার ফ্রেম নাম্বার, সেই ফ্রেম নাম্বারটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো এই রকম কেসগুলোকে আমরা বেসিক্যালি হচ্ছে যদি এরকম কেস হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু আর এই মেইন মেমোরি অর র্যামের যে পেজ টেবিলটা রয়েছে সেই পেজ টেবিলটাকে কিন্তু লুক আপ করার দরকার পড়তেছে না, তাই না? সো এজন্য আমাদের টাইমটা হচ্ছে 10% কম লাগবে, 10% কম লাগবে টাইমটা, ঠিক আছে? সো সেই জিনিসটা বলার ট্রাই করা হয়েছে। আচ্ছা, এরপরে কি আছে? হিট রেশিও ইকুয়াল টু আলফা। সো হিট রেশিও দ্বারা যেটা বোঝানোর ট্রাই করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যেটা বোঝানোর ট্রাই করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে টিএলবি ক্যাশটা রয়েছে এই ক্যাশের মধ্যে যখন আমি কোনো একটা পেজ নাম্বার নিয়ে সার্চ করতে যাচ্ছি এই ক্যাশের মধ্যের পেজ টেবিলে, সো সেই পেজ নাম্বারের কোরেসপন্ডিং ফ্রেম নাম্বার সহ এন্ট্রিটা পাওয়ার পসিবিলিটি কত, ঠিক আছে? সো পার্সেন্টেজ অফ টাইম দ্যাট আ পেজ নাম্বার ইজ ফাউন্ড ইন দ্য অ্যাসোসিয়েটিভ রেজিস্টার্স, তার মানে হচ্ছে কতটুকু পসিবিলিটি মানে পার্সেন্টেজ বা পসিবিলিটি রয়েছে যে হচ্ছে আমি আমার যে পেজ নাম্বারটা আমি সার্চ করতেছি সেই পেজ নাম্বারটা আমি পেয়ে যাব হচ্ছে আমার টিএলবি ক্যাশের মধ্যে, সেটার পসিবিলিটি কত সেটাকেই বলতেছি আমরা হিট রেশিও, ঠিক আছে? সো হিট রেশিও যদি আপনারা বোঝেন তাহলে এটার হচ্ছে অপোজিট একটা টার্ম আছে যেটা হচ্ছে মিস রেশিও। সো মিস রেশিওকে আমরা অ্যাকচুয়ালি কীভাবে ক্যালকুলেট করব সেটা হচ্ছে যে বেসিক্যালি খুব সিম্পল। সো 100% মাইনাস হিট রেশিও, তার মানে হিট রেশিও যদি হয় আমার 80% তাহলে মিস রেশিও কত হবে? 100 মাইনাস 80%, সো ইকুয়াল টু হচ্ছে 20%। সো এইভাবে আমরা ইজিলি কী করতে পারি? মিস রেশিওটা ক্যালকুলেট করতে পারি। সো হিট রেশিও, মিস রেশিও অ্যান্ড অ্যাসোসিয়েটিভ লুক আপ টাইম সম্পর্কে যদি আমরা বুঝে ফেলি তাহলে আমরা খুব ইজিলি ইফেক্টিভ অ্যাক্সেস টাইমের ম্যাথটা আমরা করতে পারবো। ওকে, সো সেই জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে করব?
বিফোর দ্যাট আমি একটু এই পার্টগুলো ইরেজ করে নিই যাতে হচ্ছে আমাদের বোঝাইতে সুবিধা হয়। ওকে, সো একটু খেয়াল করে দেখেন যে ইফেক্টিভ অ্যাক্সেস টাইমটা আমরা কিভাবে ক্যালকুলেট করতেছি। ফার্স্ট অফ অল আমরা যেটা করতেছি, প্রথমে আমরা হিট রেশিওর সাথে মাল্টিপ্লাই করতেছি টোটাল অ্যাক্সেস টাইম ইফ টিএলবি হিটস। ওকে, সো টিএলবি যদি হিট হয় তাহলে টোটাল অ্যাক্সেস টাইম যেটা পাবো আমরা সেইটার সাথে হচ্ছে হিট রেশিওটা মাল্টিপ্লাই করতেছি। অ্যান্ড এই টোটাল যে ভ্যালুটা পাবো এই ভ্যালুর সাথে হচ্ছে আমরা অ্যাড করতেছি অ্যানাদার ভ্যালু। সেই ভ্যালুটা কীভাবে আসতেছে, সেটা হচ্ছে যে মিস রেশিওর সাথে মাল্টিপ্লাই করতেছি টোটাল অ্যাক্সেস টাইম ইফ টিএলবি মিসেস। তার মানে টিএলবি মিস করার পরে যে হচ্ছে টোটাল অ্যাক্সেস টাইমটা হবে তার সাথে মিস রেশিওটাকে মাল্টিপ্লাই করে ওই ভ্যালুটা যেটা পাচ্ছি সেই ভ্যালুটাকে আমরা প্রিভিয়াস ভ্যালুর সাথে অ্যাড করে দিচ্ছি। এই টোটাল যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটাকে আমরা বলতেছি হচ্ছে ইফেক্টিভ অ্যাক্সেস টাইম। সো এটা এখন কীভাবে ক্যালকুলেট করবো এটা বোঝার একটু ট্রাই করবো। সো এখানে একটু চিন্তা করেন, কনসিডার আলফা ইজ 80%। তার মানে কি, তার মানে আমার হিট রেশিও দেওয়া আছে। হিট রেশিও কি, %, और আপনি লিখতে পারেন और আপনি বলতে পারেন যে 0.8। ঠিক আছে, তাহলে মিস রেশিওটা কি হবে? মিস রেশিওটা বেসিক্যালি হচ্ছে 1 মাইনাস আলফা। তার মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার নর্মালি যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে 1 মাইনাস 0.8। সো তার মানে হচ্ছে যে 0.2। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে আমার হিট, এটা হচ্ছে আমার মিস রেশিও। ওকে, সো এই দুইটা ডেটা আমরা পেয়ে গিয়েছি। ফাইন, এখন আমাদের বোঝা লাগবে কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি টোটাল অ্যাক্সেস টাইম অফ টিএলবি হিটস। এটা কিভাবে বুঝবো? খেয়াল করেন, টোটাল অ্যাক্সেস টাইম অফ টিএলবি হিট এর মানে কি? এর মানে হচ্ছে আমার এখান থেকে সিপিইউ সাপোজ একটা কোনো একটা পার্টিকুলার প্রসেসের কোনো একটা ইনস্ট্রাকশনের ইনফরমেশন ও জানতে চাচ্ছে। সো সেই ইনস্ট্রাকশনটার লজিক্যাল অ্যাড্রেসটা ফর এক্সাম্পল ধরেন হচ্ছে এরকম কিছু একটা। সো 11 সাপোজ 00। ঠিক আছে, এরকম কোনো কিছু একটা লজিক্যাল অ্যাড্রেস পাইলেন যেটাকে আমরা বাইনারি 4 বিটে কনভার্ট করে ফেলছি। ওকে, ফাইন। সো এর আমরা প্রিভিয়াসলি ক্যালকুলেশনে দেখছি যে ফার্স্ট 2 বিটস যেটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে পেজকে, আর লাস্টের এই 2 বিটস এটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে আপনার অফসেটকে। সো আরেকটা জিনিস মাথায় রেখেন যে অলওয়েজ কিন্তু 2 বিটস, ফার্স্ট 2 বিটস পেজ এবং লাস্ট 2 বিটস হচ্ছে অফসেট, এইভাবে কিন্তু অলওয়েজ রিপ্রেজেন্টেড হবে না। কারণ হচ্ছে এই জিনিসটা কয় বিট পেজকে রিপ্রেজেন্ট করবে, কয় বিট অফসেটকে রিপ্রেজেন্ট করবে, এটা কিন্তু আমরা ক্যালকুলেট করে বের করি। এটা কিন্তু অলওয়েজ 2 বিটস করে হবে না। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবেন। সো মানে অন্য সময় এক্সাম হলে বা অন্য টাইমে যখন আপনারা কাজ করতে যাবেন তখন অবভিয়াসলি কিন্তু এই পেজ এবং হচ্ছে অফসেটের কত বিট করে নিয়ে ক্যালকুলেট করতে হবে সেই জিনিসটা কিন্তু আপনার বের করে নিতে হবে। কিভাবে বের করবেন? ওই যে আমরা এম এর ভ্যালু অ্যান্ড এন এর ভ্যালু বের করে দেন একটা ক্যালকুলেশন করছিলাম না, ওই সেম ওয়েতে আপনার হচ্ছে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে যে কত বিট দিয়ে পেজকে রিপ্রেজেন্টেড করা হবে এবং কত বিট দ্বারা হচ্ছে অফসেট রিপ্রেজেন্টেড হবে। ঠিক আছে, ওকে, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে কিন্তু। সো বাট ফর নাও আমরা ওইভাবে 2 বিট করে ধরে নিচ্ছি। ঠিক আছে, সো এখন আপনি চিন্তা করেন যে আপনার হচ্ছে এই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেস থেকে বুঝতে পারতেছেন যে আপনার পেজ নাম্বার 3। ঠিক আছে, এই 3 নাম্বার পেজটাকে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন। এখন ধরে নেন যে এই 3 নাম্বার পেজটা হচ্ছে 0 1 2 3। এই 3 নাম্বার পেজটা হচ্ছে ওয়েট, সো 2 and 3, এই 3 নাম্বার পেজটার ইনফরমেশন ধরেন আপনার এখানে রাখা আছে। ঠিক আছে, এই যে এই পার্টিকুলার জায়গাটাতে আপনার এখানে রাখা আছে এই 3 নাম্বার পেজের ইনফরমেশন। ঠিক আছে,
সো এই 3 নম্বর পেজের ইনফরমেশন যদি আপনার রাখা থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনার মানে অ্যাক্সেস টাইমটা কীরকম হবে সেটা যদি আপনি একটু বুঝতে ট্রাই করেন। দেখেন, ফার্স্ট অফ অল আপনার যেটা করবে সিপিইউ যে হচ্ছে এই পার্টিকুলার জিনিসটা, এই পার্টিকুলার ইনফরমেশনটা, পেজের ইনফরমেশনটা নিয়ে টিএলবি ক্যাশের কাছে যাবে। সো সিপিইউর ফার্স্ট যেটা করবে একটা টিএলবি রিকোয়েস্ট করবে, মানে টিএলবি ক্যাশের কাছে এই পার্টিকুলার পেজের ইনফরমেশনের জন্য রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট করার পরে এই ইনফরমেশনটা যখন সিপিইউ পেয়ে যাবে, টিএলবি হিট করবে, এই যে এই জায়গাটায় টিএলবি যখন হিট করবে, হিট করার পরে সেই ইনফরমেশনটা নিয়ে চলে যাবে কার কাছে? ফিজিক্যাল মেমোরি অর র্যামের কাছে চলে যাবে। কী জন্য? এই পার্টিকুলার পেজের যে হচ্ছে কোরেসপন্ডিং যে ফ্রেমে রাখা হয়েছে সেখান থেকে ওর ডাটাটা নেওয়ার জন্য হচ্ছে চলে যাবে কার কাছে? র্যামের কাছে রিকোয়েস্ট করবে, তাই না? সো তার মানে যদি টিএলবি হিট করলে হচ্ছে আপনার এই পার্টিকুলার দুইটা বেসিক্যালি আপনার রিকোয়েস্টের মাধ্যমে টোটাল প্রসেসটা কমপ্লিট হচ্ছে। আর যদি টিএলবি মিস করার মানে কি? ধরেন হচ্ছে আপনি এখন আপনি চাচ্ছেন যে এই পার্টিকুলার পেজের জন্য কাজ করতে, ঠিক আছে, এই পার্টিকুলার পেজের ইনফরমেশন জানতে। সো পেজ নাম্বারটা যদি হচ্ছে 0 এবং 1 এই বিট দুইটা দ্বারা যদি রিপ্রেজেন্টেড হয়, তখন আপনার পেজ নাম্বারটা যদি ডেসিমালে কনভার্ট করেন তখন আপনি পাবেন হচ্ছে পেজ নাম্বার 1, তাই না? সো এই 1 নাম্বার পেজের জন্য দেখেন, 1 নাম্বার পেজের জন্য কোনো ধরনের ডেটা এই জায়গাতে রাখা হয় নাই। তার মানে টিএলবি ক্যাশের মধ্যে যে পেজ টেবিলটা আছে সেই জায়গাটাতে 1 নাম্বার পেজের জন্য কোনো ডেটা আপনি রাখেন নাই, বা হচ্ছে ওই স্ন্যাপশটটা যখন নেওয়া হয়েছে বা হচ্ছে ওই পার্টিকুলার যে টাইমে স্টোর করা হয়েছে টিএলবি ক্যাশটা, তখন ওই পেজ টেবিলের ইনফরমেশনটা অ্যাড করা হয় নাই, তাই না? না হওয়ার কারণে অবভিয়াসলি কী হবে, যখন সিপিইউ টিএলবিকে হচ্ছে বেসিক্যালি হচ্ছে যখন রিকোয়েস্ট করবে তখন জিনিসটা পাবে না। তার মানে অ্যাকচুয়ালি কী হয়েছে? টিএলবি মিস করছে। টিএলবি মিস করলে সিপিইউ কোথায় চলে যাবে? র্যামের পেজ টেবিলের কাছে চলে যাবে। র্যামে যে পেজ টেবিল আছে সেখানে চলে গিয়ে ওই জায়গার থেকে ফ্রেমের ইনফরমেশনটা কালেক্ট করবে। তার মানে টিএলবি যদি মিস করে ও যে কাজগুলো করবে, একটা হচ্ছে র্যামের কাছে রিকোয়েস্ট করবে। কি জন্য র্যামের কাছে রিকোয়েস্ট করবে? হচ্ছে পেজ টেবিলের ইনফরমেশনের জন্য ফার্স্ট রিকোয়েস্টটা করবে। অ্যান্ড সেকেন্ড রিকোয়েস্ট যেটা করবে, ওই পেজ টেবিলের ইনফরমেশনটা মিনিং ফ্রেমের ইনফরমেশনটা নেওয়ার পরে এগেইন র্যামের কাছে রিকোয়েস্ট করবে হচ্ছে কিসের জন্য? র্যামের কাছে রিকোয়েস্ট করবে ওই পার্টিকুলার ফ্রেমে যে ডেটাটা রাখা হয়েছে ওই পেজ টেবিলের জন্য, ওই পেজের জন্য। সো সেই ডেটার জন্য এখানে রিকোয়েস্ট করবে। তার মানে এখানে দেখেন, যদি টিএলবি মিস করে তাহলে দুইটা র্যামের রিকোয়েস্ট হচ্ছে, ঠিক আছে? ওকে, খেয়াল করেন, দুইটা র্যামের রিকোয়েস্ট কিন্তু টিএলবি মিস করলে হচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা এই দুইটা র্যামের রিকোয়েস্ট করার আগে একটা রিকোয়েস্ট আপনি কি করেছিলেন? টিএলবি ক্যাশের কাছেও কিন্তু রিকোয়েস্ট করেছিলেন। ক্যাশের কাছে রিকোয়েস্ট করার পরে কিন্তু এটা মিস করছে, তাই না? এটা মিস করছে, কিন্তু এই রিকোয়েস্টটা করার জন্য কিন্তু টাইম আপনার লাগছে, তাই না? সো এই কারণে টিএলবি ক্যাশের রিকোয়েস্ট টাইমটাও কিন্তু এখানে অ্যাড হবে, ঠিক আছে? এই পার্টিকুলার টিএলবি মিস হইলে এই টিএলবি ক্যাশের রিকোয়েস্ট টাইমটাও কিন্তু এই দুইটা র্যামের রিকোয়েস্ট টাইমের সাথে অ্যাড করা লাগবে। কারণ ওইটা কিন্তু প্রথমে আপনি রিকোয়েস্ট করছিলেন, তো তারপরে মিস করছে, তার মানে রিকোয়েস্ট করার জন্য টাইমটা কিন্তু কিল হয়েছে। সো ওই টাইমটাও আপনার অ্যাড করা লাগবে। তার মানে এই পার্টিকুলার 3টা রিকোয়েস্ট করে হচ্ছে টিএলবি মিস হইলে, আর এই পার্টিকুলার 2টা রিকোয়েস্ট করে হচ্ছে আপনার কি হইলে? 2টা রিকোয়েস্ট করে হচ্ছে আপনার টিএলবি হিট হইলে। সো আমরা এখন এই জিনিসটা মাথায় রেখে ক্যালকুলেট করতে যাই, ঠিক আছে? সো আমাদের তাহলে টিএলবি যদি হিট হইলে অ্যাক্সেস টাইমটা কত লাগবে? খেয়াল করেন, টিএলবি হিট হইলে অ্যাক্সেস টাইমটা লাগবে হচ্ছে আপনার একটা টিএলবি লুকআপ টাইম আর একটা হচ্ছে র্যামে লুকআপ টাইম, তাই না? সো টিএলবি লুকআপ টাইম 1 টিএলবি লুকআপ টাইম কিন্তু আপনার এখানে দেওয়া আছে। খেয়াল করেন,
সো এই যে এই 20 ন্যানো সেকেন্ডস এই জিনিসটাই কিন্তু অ্যাসোসিয়েটিভ লুকআপ টাইম ওর ক্যাশ লুকআপ টাইম ওর যে টিএলবি লুকআপ টাইম যেটা বলেন। সো ওই জিনিসটা কিন্তু আমি এইখান থেকে পাচ্ছি। সো ওই লুকআপ টাইম হচ্ছে 20 ন্যানো সেকেন্ডস প্লাস। ওকে, হিট হইলে আর কি লাগবে আপনার, আর হচ্ছে আপনার একটা র্যাম রিকোয়েস্ট করা লাগবে, তাই না? ওয়ান র্যাম রিকোয়েস্ট। সো ওয়ান র্যাম রিকোয়েস্ট বা ওয়ান র্যাম লুকআপ টাইমের এটার টাইমটা কত লাগবে? সো এখানে দেওয়া আছে 100 ন্যানো সেকেন্ডস লাগবে হচ্ছে ফর মেমোরি অ্যাক্সেস। তার মানে 100 ন্যানো সেকেন্ডস লাগবে হচ্ছে মেমোরি লুকআপ করার জন্য। তার মানে এর সাথে 100 ন্যানো সেকেন্ড যোগ হবে। তার মানে হিট হইলে টোটাল 120 ন্যানো সেকেন্ড লাগবে হচ্ছে আপনার অ্যাক্সেস টাইম। ঠিক আছে? আচ্ছা, আর যদি মিস হয় তাহলে কত টাইম লাগবে? একটা টিএলবি লুকআপ করতেছেন, সো টিএলবি লুকআপ করার জন্য আপনার 20 ন্যানো সেকেন্ড যাচ্ছে। দেন কি করতেছেন? টিএলবি লুকআপ করে দেখলেন যে মিস করছেন, এরপরে কি র্যামে লুকআপ করতে হবে ফর দ্য ইনফরমেশন অফ দ্য পেজ টেবিল। সো এইটার জন্য র্যামে যেহেতু লুকআপ করতেছেন 100 ন্যানো সেকেন্ড লাগতেছে। এরপরে অ্যানাদার র্যামে লুকআপ করতে হবে কি জন্য? ফর দ্য ইনফরমেশন অফ দ্য ডেটা। তার মানে এইখানেও আবার 100 ন্যানো সেকেন্ডস লাগতেছে। তার মানে ইন টোটাল 220 ন্যানো সেকেন্ডস আপনার লাগতেছে, আর 220 ন্যানো সেকেন্ডস ইন টোটাল আপনার টিএলবি মিস হইলে এটা হচ্ছে অ্যাক্সেস টাইমটা হবে হচ্ছে 220 ন্যানো সেকেন্ডস। ঠিক আছে? ওকে, সো এখন আমরা যদি হচ্ছে ইফেক্টিভ অ্যাক্সেস টাইমটা ক্যালকুলেট করতে যাই, এখানে দেখতে পাবেন যে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের কী করা লাগতো? হিট রেশিও। হিট রেশিও হচ্ছে 0.8, এর সাথে মাল্টিপ্লাই করা লাগবে কি? ওই টিএলবি হিট হইলে টোটাল অ্যাক্সেস টাইমটা। টিএলবি হিট হইলে টোটাল অ্যাক্সেস টাইমটা কত? টিএলবি হিট হইলে টোটাল অ্যাক্সেস টাইমটা হচ্ছে আবার 120 ন্যানো সেকেন্ড। সো সেইটা এখানে লেখা হয়েছে। এরপরে অ্যাড করতে হবে কি? অ্যাড করতে হবে হচ্ছে মিস রেশিও। মিস রেশিও যে আমরা উপরে ক্যালকুলেট করেছিলাম 0.2। সো 0.2 মিস রেশিও মাল্টিপ্লাইড বাই 220। 220টা কি? 220টা হচ্ছে টোটাল অ্যাক্সেস টাইম ইফ টিএলবি মিসেস। তো টিএলবি মিস হলে টোটাল অ্যাক্সেস টাইমটা কত? এই যে 220 আমরা কিন্তু এখান থেকে বের করছি। সো এই টোটাল জিনিসটা যদি হচ্ছে ক্যালকুলেট করেন তাহলে 140 ন্যানো সেকেন্ডস আপনি পেয়ে যাচ্ছেন ইফেক্টিভ অ্যাক্সেস টাইম হিসাবে। সো সিমিলারলি এই জিনিসটাও এখানে সিমিলারলি ক্যালকুলেট করা হয়েছে। সো হোপফুলি আপনারা জিনিসটা সম্পর্কে বুঝতে পারছেন যে কীভাবে আমরা ইফেক্টিভ অ্যাক্সেস টাইমটা ক্যালকুলেট করতে পারি। ওকে, এরপরে আমাদের যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে মেমোরি প্রোটেকশন। সো কীভাবে আমাদের পেজ টেবিল ইউজ করে আমরা মেমোরি প্রোটেকশন দিয়ে থাকি সেইটা হচ্ছে এখানে ডিসকাস করার ট্রাই করা হয়েছে। সো ফর এক্সাম্পল আমরা প্রিভিয়াসলি যখন পেজ টেবিলটা দেখেছি তখন আমরা এই দুইটা স্পেসিফিক ফিল্ড সম্পর্কে দেখেছি, তাই না? উই স দিস টু ফিল্ডস। সো পেজ অ্যান্ড ফ্রেম। সো এই পেজ অ্যান্ড ফ্রেম এই দুইটা অ্যাট্রিবিউট হচ্ছে পেজ টেবিলের ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট। তার মানে এই দুইটা থাকাই লাগবে। আরও কিছু অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস থাকতে পারে। ফর এক্সাম্পল ভ্যালিড ইনভ্যালিডের জন্য একটা অ্যাট্রিবিউট রাখা হয়েছে এই যে এই জায়গাটাতে, তাই না? এরপরের অ্যাট্রিবিউট হিসেবে রাখা হয়েছে প্রোটেকশনটাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে অপশনাল অ্যাট্রিবিউটস। তার মানে এই ভ্যালিড ইনভ্যালিড হিসেবে কিছু এন্ট্রি আমার পেজ টেবিলের মানে প্রত্যেকটা পেজের সাথে থাকতে পারে, এবং প্রোটেকশন রিলেটেড কিছু এন্ট্রি বা ইনফরমেশন প্রত্যেকটা পেজের সাথে থাকে। সো যেটা বলার ট্রাই করা হয়েছে যে হচ্ছে আপনার মেমোরি প্রোটেকশন ইমপ্লিমেন্টেড বাই অ্যাসোসিয়েটিং প্রোটেকশন বিট। এই প্রোটেকশন বিটটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রোটেকশন অ্যাট্রিবিউট দ্বারা অ্যাড করা হয়। ঠিক আছে, সো এটা কীভাবে আমাদের মেমোরি প্রোটেকশন দিয়ে থাকে। সো খেয়াল করেন প্রোটেকশন বিট হিসেবে ও যেটা করে এই যে এই তিনটা ইনফরমেশনকে রাখার ট্রাই করে। সো যেই পেজটাকে মানে আপনি বা সিস্টেম চাচ্ছে যে হচ্ছে রিড অ্যান্ড রাইট বোথ অ্যাক্সেস দিতে, তাহলে এই যে এইভাবে জিনিসটা হচ্ছে অ্যাড করা হয় ওর পার্টিকুলার পেজের ইনফরমেশনের সাথে। ঠিক আছে, রিড অ্যান্ড রাইট। সো এটা দ্বারা বোঝাই যে হচ্ছে এই পেজটাকে বোথ রিড করতে পারবে এবং রাইট করতে পারবে। সো আপনি যদি হচ্ছে কোনো অ্যাক্সেসই দিতে চান না, দ্যাট মিনস হচ্ছে এই পেজটা যেন কেউ অ্যাক্সেস না করতে পারে, তখন আপনি কোনো মানে এই পার্টিকুলার কোনো অ্যাক্সেসই আপনি কি দিচ্ছেন না, মানে কাউকে দিচ্ছেন না। সো তার মানে হচ্ছে এই ক্ষেত্রে ওই পেজটা কেউ অ্যাক্সেস করতে পারবে না। আবার ইউ মে বি ইউ ওয়ান্ট
টু গিভ এক্সিকিউশন পারমিশন। সো সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, এই জায়গাটাতে হচ্ছে এই পার্টিকুলার এই এক্সকে ইউজ করতে হবে। সো এক্স যদি ইউজ করেন তখন সেটা বোঝানো হবে যে হচ্ছে আপনি এই পার্টিকুলার পেজকে এক্সিকিউট করতে পারবেন। সো এইভাবে করে হচ্ছে প্রোটেকশন বিটগুলো ইউজ করে আপনার যেটা করা হয় সেটা হচ্ছে যে এই প্রোটেকশন দেওয়া হয় যে এটা কি রিড অনলি নাকি রিড রাইট অ্যাক্সেস, না কোন অ্যাক্সেসকে আপনি অ্যালাউ করতেছেন। সো সেই জিনিসটা হচ্ছে এই প্রোটেকশন বিট দ্বারা এনশিওর করা হয়, ঠিক আছে। সো অ্যানাদার অ্যাট্রিবিউট যেটা সেটা হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড। আমার পেজ টেবিলের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোকে অ্যাকচুয়ালি ভ্যালিড কি না, তার মানে হচ্ছে এই পেজগুলোর ইনফরমেশনগুলো হচ্ছে ভ্যালিডভাবে আমার র্যামে রাখা হয়েছে কি না, সেই জিনিসটা ইন্ডিকেট করতে এই অ্যাট্রিবিউটের মানে ভ্যালিড ইনভ্যালিড অ্যাট্রিবিউটের মধ্যে এই ভিটাকে অ্যাড করা হয়। ভি মিনস হচ্ছে ভ্যালিড, আর যদি হচ্ছে পেজটা ইনভ্যালিড হয় মিনিং হচ্ছে এই পেজটার ইনফরমেশন যদি র্যামে প্রপারলি রাখা না হয় তাহলে এই ইনভ্যালিড ইন্ডিকেট করার জন্য এখানে এই অ্যাট্রিবিউটে আই রাখা হয়, ঠিক আছে। সো এই জিনিসগুলা এই জায়গাগুলোতে এই জিনিসগুলাই হচ্ছে লেখা আছে, ঠিক আছে। সো আমরা যদি এই নিচের ডায়াগ্রামটা যদি একটু নোটিস করি আমরা বেসিক্যালি এই জিনিসটা সহজে বুঝতে পারবো। একটু খেয়াল করেন, হিয়ার উই হ্যাভ আ প্রসেস P1 and this P1 process is divided into total 6 pages. সো 0 থেকে 5 পর্যন্ত আমাদের 6টা পেজে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে। সো তার মানে আমার পেজ টেবিলে কি করা লাগবে, পেজ টেবিলে বেসিক্যালি হচ্ছে পেজ টেবিলে আমাদের 6টা এন্ট্রি লাগবে। সো এই পেজ টেবিলে 6টা এন্ট্রি থাকলে কিন্তু আমার হয়ে যাচ্ছে 0 1 2 3 4 5। সো এই 0 থেকে শুরু করে 5 পর্যন্ত 6টা এন্ট্রি থাকলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। বাট দ্য থিং ইজ এই পেজ টেবিলের যে সাইজটা হয় এই সাইজটা হচ্ছে ফিক্সড। সো আপনার সিস্টেম এটা ডিসাইড করে নেয় যে পেজ টেবিলের আপনার পেজ টেবিলের কত সাইজ হবে। তো সেই সাইজটাকে আপনি রিডিউসও করতে পারবেন না, ইনক্রিজও করতে পারবেন না, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই আপনার ধরেন এই সিনারিওর ক্ষেত্রে সেই সাইজটা হচ্ছে আপনার 8, তার মানে এর সাথে আরও 6 এবং 7 নাম্বার পেজ আপনি চাইলে রাখতে পারবেন, ঠিক আছে। সো এইটা কিন্তু ফিক্সড, এইটাকে আপনি হচ্ছে রিডিউসও করতে পারবেন না, ইনক্রিজও করতে পারবেন না। এখন মানে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে কি, আপনার কাছে আছে ইন টোটাল 6টা পেজ আছে, বাট আপনার টেবিলে এন্ট্রি রাখতে পারবেন টোটাল 8টা। সো এইটা এখন কিভাবে ম্যাচ করবেন। সো আপনি মানে সিম্পলি যেটা চিন্তা করলেন সেটা হচ্ছে ঠিক আছে আমি ফার্স্ট 6টা এন্ট্রি আমার পেজ দ্বারা ফিল আপ করে দিলাম, যে হচ্ছে এন্ট্রি মানে পেজ নাম্বার 0 এটা ম্যাপ হবে 2 নাম্বার ফ্রেমে, এটা ম্যাপ হবে 3 নাম্বার ফ্রেমে, এটা 4 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার, এগুলো আমি ম্যাপ করে দিলাম। বাকি দুইটা নিয়ে আমি হচ্ছে কোনোভাবে বদার্ড না, এই দুইটার কী হইলো এটা নিয়ে আমি হচ্ছে কোনোভাবে চিন্তিত না, ঠিক আছে। সো এইখানটাতে হচ্ছে বেসিক্যালি ভ্যালিড ইনভ্যালিডের কোশ্চেন আসে। আপনি যদি খেয়াল করেন এই পেজ টেবিলের মধ্যে এই ওপরের যে হচ্ছে 6টা এন্ট্রি রয়েছে যেটা আপনার প্রসেসের জন্য করা হয়েছে সেগুলো কিন্তু ভ্যালিড এন্ট্রি, কারণ এইগুলার কি কোরেসপন্ডিং ফ্রেমের সাথে এটা ম্যাপ করা আছে। বাট লাস্টের এই 2টা এন্ট্রি দেখেন এগুলো কিন্তু একদম ইনভ্যালিড এন্ট্রি, এখানে কিন্তু কোনো এন্ট্রি অ্যাকচুয়ালি নাই, বিকজ এই 2টা পেজ কিন্তু আপনার প্রসেসে এক্সিস্টই করে না, তাই না। সো এই কারণে আপনার যেটা করা হয় এই পেজ টেবিলের সাথে একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করা হয় যেটা হচ্ছে ভ্যালিড অর ইনভ্যালিড, এখানে ট্র্যাক রাখা হয়। সো সেই হিসেবে উপরের সবগুলো যেহেতু ভ্যালিড এখানে ভি দ্বারা হচ্ছে এটাকে ইন্ডিকেট করা হয় যেগুলো ভ্যালিড, এবং নিচের 2টা পেজ যেহেতু এক্সিস্টে করে না সো এটাকে ইনভ্যালিড আই হিসেবে এটা কনসিডার করা হয়। সো সেই জিনিসটা এখানে করা হয়েছে আপনি যদি খেয়াল করেন, ঠিক আছে। তো এভাবে করে ভ্যালিড ইনভ্যালিড বিট দ্বারা আমরা যেটা করতে পারি আমরা ট্র্যাক রাখতে পারি কোন পেজগুলো হচ্ছে ভ্যালিড এন্ড কোন পেজগুলো ইনভ্যালিড। সো দিস ইজ অল ফর টুডে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী জিনিসগুলো ডিসকাস করার ট্রাই করব।